হ্যালো এভরিওয়ান। আমরা যে এনসিইআরটি সিকোয়েন্সে বায়োলজি সিলেবাস পড়ছিলাম, সেখানে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ ফার্স্ট স্টার্ট করেছি, যেটা আমাদের বায়োলজি ক্লাস 11-এর এনসিইআরটি থেকে চ্যাপ্টার 08। ওকে, তো সেখানে আমরা লাস্ট যে দুটো ভিডিওতে আমরা পড়েছি, সেখানে আমরা পড়েছি ফার্স্ট পড়েছিলাম যে সেল থিওরি বা সেলের বেসিক জায়গাগুলো ওভারভিউ সম্পর্কে পড়েছিলাম। তারপর সেকেন্ড লেকচারে আমরা পড়েছিলাম প্রোক্যারিওটিক সেল সম্পর্কে। তো সেই প্রোক্যারিওটিক সেলের ডিসকাশনের মধ্যে আমাদের একটা ডায়াগ্রাম, এখানে আমাদের কিছু ডায়াগ্রাম ছিল যেগুলো আমরা আগের দিনে ডিসকাস করিনি, সেটা আজকে আমরা ডিসকাস করে দিচ্ছি। এখানে যে ডায়াগ্রামগুলো আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম শোয়িং কম্প্যারিজন অফ ইউক্যারিওটিক সেল উইথ আদার অর্গানিজমস, মানে ইউক্যারিওটিক সেলের সঙ্গে আদার্স যে অর্গানিজমসগুলো আছে, সেই আদার্স অর্গানিজমসগুলোর সাইজের যে কম্প্যারিজন, সেটাকে এখানে দেখানো হয়েছে। তো এটা একটা টিপিক্যাল ইউক্যারিওটিক সেল হিসেবে ধরা হয়েছে, যার সাইজকে কত বলা হচ্ছে 10 থেকে 20 মাইক্রোমিটার হয়ে থাকে। সেই তুলনায় যদি আমরা একটা টিপিক্যাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে কি আছে, ব্যাকটেরিয়ার সাইজ কিন্তু 1 থেকে 2 মাইক্রোমিটার। পিপিএলওর সাইজ কত হয়ে থাকে, অ্যাবাউট 0.1 মাইক্রোমিটার। আর ভাইরাসের সাইজ কতটুকু হয়ে থাকে না, 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। আমরা যদি দেখি, এখানে একটা কন্ট্রাস্টিং বিষয় আছে, সেটা কি হচ্ছে, ব্যাকটেরিয়ার গল্প আমরা আগে কিন্তু পড়েছি। ব্যাকটেরিয়ার সাইজ হতে পারে, এই যে আমাদের এখানে কিন্তু লেখা আছে যে ব্যাকটেরিয়া কুড বি 3 to 5 মাইক্রোমিটার। এখানে বলছি 3 থেকে 5 মাইক্রোমিটার, আবার এখানে বলছি কি কত, 1 থেকে 2 মাইক্রোমিটার। কোনটা সঠিক? যেটাই বলবো সেটাই সঠিক, কারণ ওখানে কি হচ্ছে, ব্যাকটেরিয়ার যে রেঞ্জ সেটাকে বলা আছে 3 থেকে 5 মাইক্রোমিটার জেনারেলি হয়ে থাকে। কিন্তু যদি একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া আমরা দেখি, যে একটা আদর্শ ব্যাকটেরিয়া, তো সেই আদর্শ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু তার সাইজ কি হচ্ছে 1 থেকে 2 মাইক্রোমিটার জেনারেলি হয়ে থাকে। আরও একটা কন্ট্রাস্টিং বিষয় কি, আমরা এখানে দেখতে পাচ্ছি মাইকোপ্লাজমার কথা। মাইকোপ্লাজমাতে আমাদেরকে বলা হচ্ছে 0.3 মাইক্রোমিটার আমাদের সাইজ হয়ে থাকে। আর আমরা যখন বলছি, সেটাকে বলছি কি সব থেকে স্মলেস্ট সেল, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্মলেস্ট সেল মাইকোপ্লাজমা, যার সাইজ বলছি 0.3 মাইক্রোমিটার। কিন্তু আমরা যদি দেখি, এখানে আমাদের পিপিএলওর সাইজ দেওয়া হয়েছে কত, 0.1 মাইক্রোমিটার। 0.1 মাইক্রোমিটার। তাহলে তো এটা তো একটা কন্ট্রাস্টিং বিষয় হয়ে যাচ্ছে। যদি 0.1 মাইক্রোমিটার হয়, তাহলে এটা তো সব থেকে স্মলেস্ট সেল হওয়া উচিত ছিল। অবভিয়াসলি পিপিএলও যা, মাইকোপ্লাজমাও তাই। মাইকোপ্লাজমার একটা রূপ, একটা কি বলবো, চেহারা বলা যেতে পারে, সেই রূপটা হচ্ছে কি পিপিএলও। ওকে, তো এটা সাইজ 0.1 মাইক্রোমিটার। এটা কি হচ্ছে না, এই 0.1 থেকে 0.3 এর মাঝখানে ভ্যারি করে। তো সেটা কি হচ্ছে, আমাদের ওখানে কিন্তু বলা হয়েছে 0.3। তাহলে যদি কোশ্চেন আসে যে মাইক্রোপ্লাজমার সাইজ কত, তাহলে আমরা কিন্তু 0.3 মাইক্রোমিটারই লিখবো। আর যদি বলে আমাদেরকে পিপিএল এর সাইজ কত, তাহলে কিন্তু আমরা 0.1 মাইক্রোমিটারই লিখবো। ওকে, এটা কিন্তু এনসিইআরটি কোশ্চেন অনুসারে আমাদের অ্যান্সার এরকমটা হবে। ওকে, তো চলে আসি। এরপর আছে ভাইরাস। আমরা জানি কি ভাইরাসকে একটা নন সেলুলার অর্গানিজম বলা হয়। ভাইরাসকে আমরা কি বলে থাকি, নন সেলুলার অর্গানিজম। এটাকে কেন আমরা নন সেলুলার অর্গানিজম বলে থাকি, কারণ আমরা দেখলাম কি সব থেকে স্মলেস্ট সেল যেটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা পিপিএলও বলি বা মাইক্রোপ্লাজমা বলি, সেটা সাইজ কত, 0.1 মাইক্রোমিটার থেকে 0.3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইরাসের সাইজ কি 0.02 থেকে স্টার্ট হচ্ছে এবং 0.2 পর্যন্ত রেঞ্জ করে থাকে। সাধারণত 0.2 পর্যন্ত এরকম সাইজের ব্যাকটেরিয়া, ভাইরাস খুবই কম থাকে। যেগুলো ব্যাকটেরিওফাজ, সেগুলোই সাধারণত বড় আকারের হয়ে থাকে, বাকি সমস্ত ভাইরাসগুলো ছোট ছোট আকারের হয়ে থাকে। তো সেখানে কিন্তু একটা সেলের মিনিমাম সাইজ, যেটা আমরা স্মলেস্ট সেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তার থেকেও ক্ষুদ্র আকারের। তো সেটাকে কিন্তু সেলের কম্পোনেন্ট আমরা বলতে পারি না। ওই জন্য কি হচ্ছে, সেটাকে কিন্তু আমরা নন সেলুলার অর্গানিজম বলে থাকি। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানকার ডিসকাশন। এবার চলে আসে, আমরা যেটা আমাদের আগের দিন শেষ করেছিলাম, আমরা প্রোক্যারিওটিক শেষ করেছিলাম। এবার আমরা আজকে ইউক্যারিওটিক সেল সম্পর্কে স্টার্ট করব ডিসকাশন। আমাদের এখানে ফার্স্ট টপিক আমরা দেখতে পাচ্ছি ইউক্যারিওটিক সেল বলে আমাদের হেডিং করাই আছে। তো এখানে আমরা কি দেখতে পাবো, ইউক্যারিওটিক সেল কারা? আমরা জানি কিংডম, আমরা পড়ে থাকি কি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে 5 কিংডম ক্লাসিফিকেশন। সেখানে কি কি থাকে, মনেরা, প্রোটিস্টা, তারপরে ফানজাই, প্লান্টি, আর থাকে অ্যানিমেলিয়া। তো যেখানে কি হচ্ছে, আমরা জানি যে কিংডম মনেরা যেটা থাকে, সেটা কি হচ্ছে প্রোক্যারিওটসদের জন্য। তাহলে আমরা যে প্রোক্যারিওটিক সেল পড়লাম, তার মানে কি যে সমস্ত অর্গানিজমগুলো প্রোক্যারিওটিক সেল দ্বারা গঠিত, তারা সবাই কি কিংডম মনেরার অন্তর্ভুক্ত। ওই জন্য এটাকে কি বলা হয়, কিংডম অফ প্রোক্যারিওটস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিংডম মনেরাকে আমরা কি বলবো, কিংডম মনেরা, একে আমরা বলছি কি কিংডম অফ প্রোক্যারিওটস। ওকে, তাহলে এইটা ছাড়া বাকি যারা আছে সবাই কিন্তু কি আমাদের ইউক্যারিওট।
কিংডম অফ প্রোক্যারিওটস এটা। তাহলে এটা ছাড়া বাকি যারা আছে মানে এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে মনেরা ছাড়া বাকি সবাই কিন্তু ইউক্যারিওটিক সেল দ্বারা গঠিত। এখানে আমাদের ফার্স্ট সেটাই বলছি, ইউক্যারিওটস কনক্লুডস all the protists, plants, animals and fungi. বলছে in eukaryotic cell there is an extensive compartmentalization of cytoplasm through the presence of membrane bound organelles. তার মানে কি বলছি, ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা যদি দেখি সেখানে একটা কম্পার্টমেন্টালাইজেশন দেখতে পাবো, মানে কি একটা কম্পার্টমেন্ট, একটা জায়গা, একটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি যেটা কি সাইটোপ্লাজমের, যেটা কি হচ্ছে মেমব্রেন দ্বারা, প্রেজেন্স অফ মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, যেটা কি হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলি দ্বারা কি হচ্ছে সেই সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু একটা কম্পার্টমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, কম্পার্টমেন্টালাইজেশন হয়ে যাচ্ছে। তাহলে মেমব্রেন বাউন্ড অর্গানেলি আমরা কোথায় পাই? ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা আগেও পড়েছি ওভারভিউ অফ সেলের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছিলাম কি যে প্রোক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলিস থাকে না, সেখানে কি হচ্ছে আমাদের ইউক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু মেমব্রেন বাউন্ড অর্গানেলিস থাকে। তো এটাই কিন্তু আমরা ডিফারেন্স সেখানে দেখেছিলাম। তো এখানেও আমরা সেই বিষয়টাকে পড়লাম যে এই মেমব্রেন বাউন্ড অর্গানেলিসগুলো থাকলে পারে সেখানে কি হচ্ছে সাইটোপ্লাজমের একটা কম্পার্টমেন্টালাইজেশন হয়। এটা আমরা দেখবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আছে গলগি বডি। তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপস্থিতির জন্য সেখানে আমরা দেখবো কি এটাকে আমরা দুটো কম্পার্টমেন্টে ভাগ করতে পারছি সাইটোপ্লাজমকে, এক্সট্রা লুমিনাল আর লুমিনাল। তো এটা আমরা পরে পড়বো। তো এখানে আমরা চলে আসি নেক্সট, বলছি ইউক্যারিওটিক সেলস পজেসেস অ্যান অর্গানাইজড নিউক্লিয়াস। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা আমরা আগেও পড়ে এসেছি যে ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে যেটা মেন পার্থক্য সেটা কি হচ্ছে ডেভেলপড বা ইউক্যারিওটিক এই অর্গানাইজড বা ডেফিনিট নিউক্লিয়াস উপস্থিত থাকে, এবং সেখানে কি থাকে একটা নিউক্লিয়ার এনভেলপ অবশ্যই থাকবে, যেটা আমাদের প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ছিল না, ন্যাকেড অবস্থায় ছিল না। ওকে, নেক্সট বলছে ইন অ্যাডিশন ইউক্যারিওটিক সেলস হ্যাভ এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলেটাল স্ট্রাকচার্স। এবং এই যে ইউক্যারিওটিক্সের ক্ষেত্রে শুধুমাত্র যে সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেলিস থাকবে আর নিউক্লিয়াস থাকবে, অর্গানাইজড নিউক্লিয়াস, এটা উইথ নিউক্লিয়ার এনভেলপ, তাই কিন্তু নয়। এর মধ্যে আমরা আরও কিছু কম্পোনেন্ট দেখতে পাবো, যেমন কি হচ্ছে কমপ্লেক্স লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলেটাল স্ট্রাকচার কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ওকে, এখানে কি বলছে যে না এই যে ইউক্যারিওটিক সেল, সেই ইউক্যারিওটিক সেলের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা কি হচ্ছে অর্গানাইজড, এবং কিভাবে অর্গানাইজড না বলছে ক্রোমোজোমের অন্তর্ভুক্ত। আমরা জানি কি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোমের মধ্যে কিন্তু এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি হচ্ছে অর্গানাইজড অবস্থায় থাকে। নেক্সট পয়েন্ট বলছে অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। সমস্ত ইউক্যারিওটিক সেলগুলো কিন্তু আইডেন্টিক্যাল নয়, যেখানে কি আমরা পড়েছিলাম প্রোক্যারিওটিক সেলগুলো কিন্তু সবাই সিমিলার, কিন্তু তাদের একটা ভ্যারাইটি ছিল প্রোক্যারিওটসদের মধ্যে। প্রত্যেকটা প্রোক্যারিওটস কিন্তু আলাদা আলাদা, মানে তাদের কি ফাংশনালি কিন্তু সেখানে ফাংশনাল অ্যাক্টিভিটি যেগুলো ছিল তার উপরে বেস করে কিন্তু তাদের আলাদা আলাদা ছিল, সেই ফাংশনালি তারা ডিফারেন্ট ছিল। ওকে, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি অল ইউক্যারিওটস আর নট আইডেন্টিক্যাল। তাহলে এই পয়েন্টটা কিন্তু আমাদের স্টেটমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট লাইন হয়ে দাঁড়াতে পারে যে অল ইউক্যারিওটস আর আইডেন্টিক্যাল। তো এটা কি রং স্টেটমেন্ট হবে, তাহলে রাইট স্টেটমেন্ট কি হবে না অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। নেক্সট আমরা চলে আসি কিভাবে নট আইডেন্টিক্যাল সেটাকে এখানে বলা হচ্ছে, বলছে প্লান্ট অ্যান্ড অ্যানিমেল সেলস আর ডিফারেন্ট অ্যাজ দ্য ফর্মার পজেসেস সেল ওয়ালস, প্লাস্টিডস অ্যান্ড লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল। তাহলে প্লান্ট সেলগুলো অ্যানিমেল সেল থেকে আলাদা। তাহলে প্লান্ট সেলের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? প্রথম কথা সেল ওয়াল থাকবে, দ্বিতীয় কথা হচ্ছে প্লাস্টিড, যেটা প্লান্টের ক্ষেত্রে থাকবে অ্যানিমেলের থাকবে না। আরেকটা হচ্ছে কি প্লান্টের ক্ষেত্রে কিন্তু একটা লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল থাকে। আমরা দেখবো যে 90%-এর বেশি জায়গা কিন্তু ভ্যাকুয়াল অবস্থায় থাকে, ফাঁকা জায়গা অবস্থায় থাকে, যেটা কি হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে নেই। অ্যাবসেন্ট ইন অ্যানিমেলস এই তিনটে জিনিস, সেল ওয়াল, প্লাস্টিড আর লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, এই তিনটে কি হচ্ছে অ্যানিমেল সেলের মধ্যে অ্যাবসেন্ট। তাহলে কোশ্চেন যদি আসে যে অ্যানিমেল সেলের ক্ষেত্রে নিচের কোন অর্গানেলিগুলো অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে সেল ওয়াল, প্লাস্টিড অ্যান্ড লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল। নেক্সট বলছে অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো না অ্যানিমেল সেলের মধ্যে এমন কিছু আছে যেটা কি আছে প্লান্ট সেলের মধ্যে নেই। কি আছে? অ্যানিমেল সেলের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি সেন্ট্রিওল থাকে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন অলমোস্ট অল প্লান্টস। সমস্ত প্লান্টের ক্ষেত্রেই প্রায় এটা কি অ্যাবসেন্ট। সেন্ট্রিওল কেবলমাত্র অ্যানিমেল সেলেই দেখা যায়। সেন্ট্রিওলের কাজ কি আমরা পড়েছিলাম, এটা কি সেন্ট্রোজোমের একটা অংশ। সেন্ট্রোজোম কি একটা মেমব্রেনলেস অর্গানেলি, যেটা কেবলমাত্র অ্যানিমেল সেলেই দেখা যায়। আর এই যে সেন্ট্রিওলের কাজ হচ্ছে কি স্পিন্ডল বা বেম ফরমেশন করা। এইখানে একটা দারুণ ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রাম থেকে কিন্তু কোশ্চেন হলেও হতে পারে। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটা ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেওয়া হয়েছে এবং ইউক্যারিওটিক সেল হিসেবে একটা কাকে নেওয়া হয়েছে, একটা
প্লান্ট সেলকে নেওয়া হয়েছে, এটা একটা প্লান্ট সেলকে নেওয়া হয়েছে। এখানে কি কি স্ট্রাকচার দেখতে পাচ্ছি একবার দেখে নিই ঝটপট করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সব থেকে বাইরে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে কি আমাদের সেল ওয়াল, সব থেকে বাইরে। দেখ এই যে সব থেকে বাইরে আউটলাইন যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কি সেল ওয়াল, সব থেকে বাইরে। সেল ওয়ালের ভিতরে আমাদের কি উপস্থিত আছে? সেল ওয়ালের ভিতরে কিন্তু আমাদের আছে সেল মেমব্রেন, বা যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলে থাকি। দেখ এই যে সেল ওয়াল বাইরের আউটলাইনটা, তার ভিতরের আউটলাইনটা কাকে দেখানো হয়েছে? প্লাজমা মেমব্রেনকে। তাহলে সেল ওয়ালের ভিতরে কি আছে? প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যে টোটাল পার্টটা, সেখানে কি আছে? সেমি ফ্লুইড ম্যাট্রিক্স উপস্থিত থাকে, যেটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলে থাকি। আর এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস এবং আদার্স যে মেমব্রেন বাউন্ড অর্গানেলিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে ভাসমান অবস্থায় থাকে। শুধু কি মেমব্রেন বাউন্ড অর্গানেলিসগুলোই থাকে? কোনো নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিস থাকে না? অবভিয়াসলি নন মেমব্রেন বাউন্ড কিন্তু অর্গানেলিসও উপস্থিত থাকে। আর আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা বললাম যে প্লান্টের ক্ষেত্রে আমরা একটা লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল দেখতে পাবো। এখানে দেখ একটা বড় ভ্যাকুয়াল দেখতে পাচ্ছি। এই বড় ভ্যাকুয়ালের পাশে আমরা কি দেখতে পাচ্ছি? একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, পেরিফেরাল নিউক্লিয়াস, মানে কি পরিধির দিকে অবস্থান করছে। নিউক্লিয়াসের সেন্টারে দেখ একটা ডার্ক অংশ আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিওলাস অবস্থান করছে। নিউক্লিয়াসের রাইট সাইডে, এই যে ডায়াগ্রামটা একদম নখদর্পণে রাখতে হবে, রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি কি গলগি অ্যাপারেটাস নিউক্লিয়াসের কাছাকাছি অংশে অবস্থান করছে। দেখ এখানে কি হচ্ছে? নিউক্লিয়াস থেকে একটা অর্গানেলি বেরিয়ে গেছে, এই যে এই স্ট্রাকচারগুলো, এগুলো সবই কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখ এখান থেকে আমাদেরকে দেখানো হয়েছে, আমরা যদি এখানে দেখি উপরের দিকে, এই দেখ এখানে আমাদেরকে দেখানো হয়েছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন এটাকে রাফ বলছি? আমরা যদি একটু ভালো করে ফলো করি ডায়াগ্রামগুলো, তাহলে সেখানে দেখ কি আছে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এখানে দেখ দানা দানা অংশ কিছু দেখতে পাচ্ছি আমরা এর গায়ে। এই যে দানা দানা অংশ উপস্থিত আছে সেগুলো কি অ্যাকচুয়ালি? আমরা জানি এগুলো কি রাইবোজোম। তাহলে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন নাম হয়েছে? কারণ এই সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা সঞ্চিত থাকে, তাই এটাকে কি বলা হচ্ছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা পড়েছি রাইবোজোম কোথায় কোথায় অবস্থান করে, সাইটোপ্লাজম ছাড়া। সেখানকার মধ্যে একটা অন্যতম ছিল কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অবস্থান করে, সারফেসে অবস্থান করে। তো এটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর তার পাশেই দেখ আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কিং পয়েন্ট, সেটা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে দেখ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের মার্ক করা আছে, সেখানে দেখ কি আছে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো, তো সেখানে দেখ কি হচ্ছে? কোনো রকম কিন্তু দানা দানা অংশ দেখতে পাচ্ছি না আমরা। এখানে দেখলে পরে আমরা দেখতে পাচ্ছি কি কোনো রকম দানা দানা অংশ কিন্তু নেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে। তার মানে কি সেখানে রাইবোজোম অনুপস্থিত। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা দেখলাম সব থেকে বাইরে সেল ওয়াল, তার ভিতরে সেল মেমব্রেন, তার ভিতরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে একটা লার্জ ভ্যাকুয়াল উপস্থিত আছে, সেন্ট্রাল ভ্যাকুয়াল। এটা কি আছে? পেরিফেরাল নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস সব থেকে ডেন্স অংশ নিউক্লিয়াসের মধ্যে, সেইটাকে আমরা দেখতে পাচ্ছি। তার পাশে আমরা গলগি অ্যাপারেটাস দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো দেখতে পাচ্ছি, এবং সেখানে দু রকমের দেখতে পাচ্ছি, রাফ আর স্মুথ। যেখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কি আছে? নিউক্লিয়াসের অধিকতর কাছাকাছি অবস্থান করে। আচ্ছা, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে সেল ওয়াল আমাদের আছে, সেই সেল ওয়ালের মধ্যে কিছু কিছু জায়গাতে আমরা ডট, এই যে রেড ডটগুলো দেখতে পাচ্ছি না, এখানে রেড ডট, এখানে রেড ডট, এখানে রেড ডট। এই যে রেড ডটগুলো, এগুলো কি আছে? এক একটা ছিদ্র। সেই ছিদ্রগুলোকে কি বলা হয়? প্লাজমোডেসমাটা। যেটা কি করে? দুটো পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, কি সাইটোপ্লাজমীয় বস্তু আদান প্রদানের জন্য সংযোগ স্থাপন করে থাকে। আমরা কি দেখতে পাবো? এই সেলগুলোর মধ্যে কি এক ধরনের সূক্ষ্ম সুতোর মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা কি বলা হচ্ছে? মাইক্রোটিউবিউল বলা হচ্ছে। আর কি আছে না, আমরা এখানে মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাচ্ছি, যেখানে আমরা জানি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারের ভিতরে খাঁজ কাটা থাকে, তো এখানে মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়াম দেখতে পাচ্ছি। অতি ছোট ছোট কিছু ডট ডট স্ট্রাকচার আমরা ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কি বলছি? রাইবোজোম, কারণ এটা কি মেমব্রেনলেস হয়ে থাকে। আমরা কি দেখতে পাচ্ছি? একটা নৌকার মতো স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা কি বলছি? ক্লোরোপ্লাস্ট বলছি। সাইটোপ্লাজম তো আমরা আগেই বলে দিয়েছি। আর তাছাড়া কি হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গোল অংশ দেখানো হয়েছে, যেটাকে বলা হচ্ছে পারঅক্সিজম। তো এই ছবিটা আমাদের একদম পুরো নখদর্পণে রাখতে হবে, আমাদের কি আছে? একদম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিতে হবে, কারণ এই কোশ্চেন এখান থেকে কিন্তু আসতে পারে। এই ডায়াগ্রামটা তোকে দিয়ে দিয়ে সেখানে ABCD চারটে কি হচ্ছে? অংশ দেখিয়ে দিল, যে তোকে বলছে নিচের কোনটি সত্য, যে তোকে অপশন দিচ্ছে। আরেকটা হচ্ছে কি আমাদের এখানে অ্যানিম্যাল সেলকে দেখানো হয়েছে, ভালো করে দেখ অ্যানিম্যাল সেলের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি। অ্যানিম্যাল সেলের একদম সেন্টারে আমরা দেখতে পাচ্ছি কি নিউক্লিয়াস অবস্থান করছে। দেখ একদম সেন্টারে নিউক্লিয়াস অবস্থান করছে। নিউক্লিয়াসের চারিপাশে একদম নিউক্লিয় পর্দা সংলগ্ন অবস্থায় আমরা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকে দেখতে পাচ্ছি। আর কি আমরা যদি বাইরের থেকে ভিতরের দিকে আসি, তাহলে আমরা কি এখানে বাইরে কিন্তু কোনো সেল ওয়াল দেখতে পাবো না, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শুধুমাত্র সেল মেমব্রেন দেখতে পাচ্ছি। কোথায় আছে আমাদের সেল মেমব্রেন? দেখ এইখানে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, তাহলে সব থেকে বাইরের পার্টটাকে দেখ প্লাজমা মেমব্রেন হিসেবে দেখানো হয়েছে। কখনো কখনো এই প্লাজমা মেমব্রেনের গায়ে কি হচ্ছে? সারফেস এরিয়াকে ইনক্রিজ করার জন্য কিছু প্রবর্ধক ফিঙ্গার লাইক প্রসেস দেখতে পাই, যেগুলোকে আমরা কি বলি? মাইক্রোভিল্লি বলে থাকি।
এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যে কম্পার্টমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স হয়ে থাকে, সেটাকে কি বলছি? সাইটোপ্লাজম বলছি। এই সাইটোপ্লাজমের একদম সেন্টারে কি অবস্থান করছে? আমরা দেখলাম কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ডেন্স পার্ট এই যে আমাদের ভায়োলেট কালারে দেখানো হয়েছে, এটা কি আমাদের নিউক্লিওলাস। নিউক্লিয়াসের বাইরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মেমব্রেন স্ট্রাকচার আছে, মেমব্রেনাস স্ট্রাকচার, যেটা হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপের বাইরে আমরা যদি নিউক্লিয়াসের বাইরে দেখি, তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখাই যে দানা 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 সাদা সাদা দানা দেখতে পাচ্ছি না আমরা চারিপাশে, এটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এরকমই কিছু স্ট্রাকচার দেখে এখানে, যেমন কি স্ট্রাকচার দেখতে পাচ্ছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে, ঠিক ওইরকমই কিছু স্ট্রাকচার আমরা বাইরেও দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে, কিন্তু সেখানে কি হচ্ছে? দানা দানা নেই, সাদা সাদা দানা কিন্তু সেখানে নেই। দানা নেই মানে কি? সেটা কিন্তু রাফ নয়, অর্থাৎ রাইবোজোম সেখানে অ্যাবসেন্ট, ওই জন্য কি সেটা স্মুথ। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয় আমরা জানি কি গলগি অ্যাপারেটাস, যেটা আমরা দেখতে পাচ্ছি। গলগি অ্যাপারেটাসের ক্ষেত্রে আমরা জানি কি সিস্টার্নিগুলো অবস্থান করে। তো সিস্টার্নিগুলো দেখতে কেমন হয়? থলির মতো স্ট্রাকচার। তো এখানে কি প্যারালাল কিছু থলির মতো স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কি না, আমরা জানি নিউক্লিয়াসের কাছাকাছি অংশে লম্বভাবে অবস্থান করে দুটো সেন্ট্রিওল। দেখ এখানে সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল আমরা দেখতে পাচ্ছি। আর কি এখানে দেখ, আগেরটাতেও আমরা দেখেছিলাম পারঅক্সিজমকে একটা গোল দানার মতো অংশ দিয়ে দেখানো হয়েছিল, এখানেও দেখ সেই এরকমই একটা গোল দানার মতো অংশ দিয়ে দেখানো হয়েছে। এখানেও মাইটোকন্ড্রিয়া আছে, আমরা মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাচ্ছি, এই যে আমাদের মাইটোকন্ড্রিয়াকে এখানে ক্রস সেক্ট করে দেখানো হয়েছে। আর কি কিছু দানা দানা আমরা ওখানে কালো কালারে দেখেছিলাম, এখানে কি আছে? সাদা ডট দিয়ে গোল কালো করে ঘিরে দেখানো হয়েছে, যেটা পারঅক্সিজমের থেকেও অনেক ক্ষুদ্র আকারে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি রাইবোজোম। আর লাইসোজোম, লাইসোজোম হচ্ছে দেখ একটা রেড কালারের গোল অংশ দেখানো হয়েছে, এটা হচ্ছে লাইসোজোম। এই একটা লাইসোজোম, এই একটা লাইসোজোম, এই একটা লাইসোজোম, এগুলো সব কি লাইসোজোমকে দেখানো হয়েছে। তো এই হচ্ছে কি একটা প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা টোটাল স্ট্রাকচারটাকে এখানে ডেসক্রাইব করলাম। তো এই দুটো ডায়াগ্রামকে কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, চলাই এবার আমরা দেখি একটা প্রোক্যারিওটিক সেলের, ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা যে পার্টটা কমনলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেটা প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, দুজনের মধ্যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কিন্তু প্রেজেন্ট। আমরা যদি এই প্লাজমা মেমব্রেনের গল্প বলি, তাহলে আমরা দেখ এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি দ্য ডিটেল স্ট্রাকচার অফ দ্য মেমব্রেন ওয়াজ স্টাডিড অনলি আফটার দ্য অ্যাডভেন্ট অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ ইন দ্য 1950s। মানে কি প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার যদি আমরা কমপ্লিটলি জানতে চাই বা জানতে পারি কখন, যখন কি হচ্ছে 1950s-এ বা 1950-এর দশকে, সেখানে কি হলো? ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো। সেই ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচেই কিন্তু আমরা কি হচ্ছে এর স্ট্রাকচারটাকে কমপ্লিটলি দেখতে পেলাম। বলছে মিন হোয়াইল কেমিক্যাল স্টাডিজ অন দ্য সেল মেমব্রেন স্পেশালি ইন হিউম্যান আরবিসি enabled the scientists to deduce the possible structure of plasma membrane। তাহলে আরবিসি কে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু বিজ্ঞানীরা আরবিসির যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনে কিন্তু তার কেমিক্যাল স্টাডিটাকে কমপ্লিট করতে পারলো, এবং তার একটা পসিবল স্ট্রাকচার কিন্তু তারা দিল, যে একটা প্লাজমা মেমব্রেন কেমনটা দেখতে হবে, তার কম্পোজিশন কি আছে, তার কেমিক্যালি সেখানে কি কি প্রেজেন্ট আছে, সেগুলো কিন্তু সেখানে ডেসক্রাইব করা হলো। তো এই সেল মেমব্রেনের ইতিহাস কিন্তু একদিনের নয়। আমরা জানি কি সব প্রথম সেল মেমব্রেনের স্ট্রাকচার যিনি দিয়েছিলেন, যদিও আমরা যেটা ইম্পর্টেন্ট বা যেটা তাৎপর্যপূর্ণ বা যেটা সাকসেস পেয়েছিল তাদের মধ্যে যদি ধরি, সেখানে সব প্রথম হয় কি স্যান্ডউইচ মডেল। আমরা কি বলছি নাম? স্যান্ডউইচ মডেল, যেটা আমরা খাবারের স্যান্ডউইচ বলে থাকি, সেই স্যান্ডউইচের মতোই হয়ে থাকে। কি হচ্ছে? স্যান্ডউইচের দুই পাশে কি হচ্ছে আমাদের ব্রেড থাকে, আর মাঝখানে কি হচ্ছে বার্গার থাকে। তো এই যে দুই পাশে এই দুটোকে কি বলা হচ্ছে না, এই ব্রেড পার্টটাকে বলা হচ্ছে প্রোটিন পার্ট, আর মাঝখানে যেটা বার্গার পার্ট সেটাকে বলা হচ্ছে লিপিড পার্ট। ওকে, এখানে লিপিডটা কি হয়? বাইলেয়ার লিপিড হয়ে থাকে। তো এই স্যান্ডউইচ মডেল কে দিয়েছিলেন? না, স্যান্ডউইচ মডেল দিয়েছিলেন বিজ্ঞানী ড্যানিয়েল অ্যান্ড ড্যাবসন। কি দুজনের নাম কি? একজনের নাম হচ্ছে বিজ্ঞানী ড্যানিয়েল অ্যান্ড ড্যাবসন। তাহলে এই বিজ্ঞানী দুজনের নাম কিন্তু সর্বপ্রথম উঠে আসে স্যান্ডউইচ মডেল হিসেবে, যেটা আমরা সেল মেমব্রেন পড়তে গেলেই সাধারণত পড়ে থাকি। আমাদের এনসিইআরটিতে এটা কিন্তু ডেসক্রাইব করা নেই। আমাদের এনসিইআরটি কোনটাকে ডেসক্রাইব করেছে? অনলি দ্য লেটেস্ট মডেল, যেটা আমরা সব থেকে রিসেন্ট এবং সব থেকে আধুনিক, যেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে, সেই থিওরিটাকে আমাদের কিন্তু এনসিইআরটি দিয়েছে, সেটা আমরা পরে পড়বো। ওকে, তার আগে আমরা কি হচ্ছে রেফারেন্সের কিছু পয়েন্ট এখানে ডিসকাস করে নিই। তো এখানে আমাদের স্যান্ডউইচ মডেল আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে কি হচ্ছে ড্যানিয়েল অ্যান্ড ড্যাবসন। ওকে, নেক্সট এরপরে যার নাম উঠে আসে, আমরা যেটা সাধারণত পড়ে থাকি ইউনিট মেমব্রেন বা একক পর্দা। তো সেই একক পর্দা মডেলটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী রবার্টসন। তাহলে আমরা পিএলপি মডেল জানি, পিএলপি মডেল, সেই পিএলপি মডেল কথা উঠে আসে কার জন্য? সেটা হচ্ছে কি বিজ্ঞানী রবার্টসনের জন্য। তাহলে বিজ্ঞানী রবার্টসন যে মডেলটা দিয়েছিলেন তার নাম হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। কি বললাম? ইউনিট
ইউনিট মেমব্রেন মডেল। ওকে, তো এখানে ইউনিট মেমব্রেন মডেল কেন নাম হয়েছে না, তিনি একটা যে মডেল মেমব্রেনের মডেল দিয়েছিলেন সেখানে তিনি বললেন কি পিএলপি মডেল হবে, অর্থাৎ দুই পাশে প্রোটিন অবস্থান করবে, প্রোটিনের লেয়ার, আর কি হচ্ছে মাঝে লিপিড লেয়ার অবস্থান করবে। প্রোটিনগুলো কি হবে, গ্লোবিউলার প্রোটিন হবে, অর্থাৎ গোল গোল প্রোটিন হবে। আর তিনি কি বললেন না, মাঝে যে লিপিডগুলো থাকবে সেগুলো বাই লেয়ার হবে, বাই লেয়ার হওয়ার ফলে কি হচ্ছে তাদের যেটা হেড পার্ট সেটা কি হচ্ছে ভিতরের দিকে থাকবে, আর যেটা সরি হেড পার্টটা বাইরের দিকে থাকবে আর টেল পার্টটা ভিতরের দিকে অবস্থান করবে, এটা তিনি বলেছিলেন। তো এরকমভাবে তিনি কি হচ্ছে ডেসক্রাইব করেছিলেন। তো এই যে মডেলটা, এখানে আমরা দেখতে পাবো কি যে না, এই যে ভিতরের অংশটা আছে আর এই যে বাইরের অংশটা আছে, মানে এই যে প্রোটিন লেয়ারগুলো, সেই প্রোটিন লেয়ারগুলো জেনারেলি 20 অ্যাংস্ট্রম হয়ে থাকে। জেনারেলি রবার্টসনের মতে এইগুলো কি আছে 20 অ্যাংস্ট্রম হয়ে থাকে, এবং মাঝে লিপিড লেয়ারটা কিন্তু 35 অ্যাংস্ট্রম হয়। অর্থাৎ টোটাল মিলিয়ে আমরা কি দেখতে পাবো, একটা ইউনিট মেমব্রেন কিন্তু 75 অ্যাংস্ট্রম চওড়া হয়ে থাকে, প্রস্থটা বা এর পুরুত্বটা 75 অ্যাংস্ট্রম হয়ে থাকে। তো এইটাকে তিনি ইউনিট মেমব্রেন হিসেবে ডেসক্রাইব করেছিলেন, এবং সেটাকে করেই কিন্তু আমরা জানি কি ইউনিট মেমব্রেন মডেল। তো এই হলো আমাদের সেল মেমব্রেনের ইউনিট মেমব্রেন মডেল, যেটা রবার্টসনের দেওয়া ছিল, এবং সেখানে আমরা দেখলাম কি প্রোটিন লিপিড প্রোটিন পিএলপি মডেল, যেখানে প্রোটিনগুলো গ্লোবিউলার প্রোটিন এবং লিপিডটা বাইলেয়ার, যেখানে কি হচ্ছে লিপিডের ক্ষেত্রে লিপিডটা হেড পার্টটা বাইরের দিকে এবং টেল পার্টটা ভিতরের দিকে অবস্থান করে, এটা আমরা দেখলাম। ওকে, নেক্সট। কিন্তু এই থিওরিও ভুল হয়ে গেল, কারণ কি প্রোটিন কিন্তু এরকমভাবে অবস্থান করে না যে বাইরের সাইডেই অবস্থান করবে। যখন কি হচ্ছে সেল ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হলো, তখন যখন আমরা আরবিসি নিচে সেখানে দেখলাম, আরবিসির সেল মেমব্রেনের স্ট্রাকচার দেখার চেষ্টা করলাম, তো সেখানে দেখা গেল কীরকমভাবে না, বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন তারা একটা মডেল দিলেন, যেটাকে বলা হয় কি ফ্লুইড মোজাইক মডেল। কবে দিয়েছিলেন, 1972-তে। আমরা এটা পড়বো শেষের দিকে গিয়ে, আমাদের এটা বলা আছে, এই এনসিআরটিতেই বলা আছে, তো আমরা সেখানে পড়বো। ওকে, তো চলো আমরা দেখি পরপর লাইন ওয়াইজ ডিসকাস করে যাই। আমাদেরকে বলা হচ্ছে দিস স্টাডিজ শোড দ্যাট দ্য সেল মেমব্রেন ইজ মেইনলি কম্পোজড অফ, তাহলে আমাদের ইম্পর্টেন্ট লাইন শুরু হয়ে গেছে, ইজ মেইনলি কম্পোজড অফ লিপিডস অ্যান্ড প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। আমরা বলেছিলাম প্রোক্যারিওটিক সেল মেমব্রেন হোক বা ইউক্যারিওটিক সেল মেমব্রেন হোক, প্লান্ট সেল মেমব্রেন হোক বা অ্যানিমাল সেল মেমব্রেন হোক, সেল মেমব্রেনের স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন সবার ক্ষেত্রে সেম। সেল মেমব্রেনের স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন সবার ক্ষেত্রে সেম, কিন্তু হয়তো বা এদের যে কম্পোনেন্টগুলো আছে মানে প্রোটিন আর লিপিডের, সেটার পার্সেন্টেজ বা রেশিও কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, কিন্তু এদের কম্পোজিশন প্রোটিন আর লিপিড ছাড়া দ্বিতীয় কিছু থাকবে না। আর কি বললাম না, এটা সবার ক্ষেত্রে স্ট্রাকচারালি সেম হবে, অর্থাৎ কি আছে ফ্লুইড মোজাইক মডেলকে এরা মান্য করবে সব ক্ষেত্রে। এখানে বলছে দ্য মেজর লিপিডস আর ফসফোলিপিডস, তাহলে এখানে যে লিপিড হিসেবে যে লিপিড, আমরা লিপিডের প্রকারভেদ পড়বো বায়োমলিকিউলসের মধ্যে, তো সেই লিপিড হিসেবে যে লিপিড সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, মেজর লিপিড হচ্ছে কি ফসফোলিপিড, যেটা কি হচ্ছে বাইলেয়ারে সজ্জিত থাকে, অর্থাৎ দুটো স্তরে সজ্জিত থাকে। বলছে অলসো দ্য লিপিডস আর অ্যারেঞ্জড উইদিন দ্য মেমব্রেন উইথ দ্য পোলার হেড টুয়ার্ডস দ্য আউটার সাইড। তার মানে কি, এই যে ফসফোলিপিডের নেচার কেমন হয়, এটা বাইপোলার হয়ে থাকে, যেটা কি হচ্ছে হেড পার্ট আর এটা হচ্ছে টেল পার্ট। যেখানে হেড পার্টটা আমাদের কি হচ্ছে আয়নিক হয়ে থাকে, হেড পার্টটা কেমন হবে, সরি আচ্ছা, হেড পার্টটা আমরা কেমন দেখতে পাবো, হেড পার্টটা হচ্ছে কি আয়নিক প্রকৃতির হবে, আর আয়নিক হলে আমরা কি জানি সেটা ওয়াটার সলিউবল হয় বা ওয়াটার পারমিয়েবল হয়, ওয়াটারের প্রতি সেন্সিবল হয়ে থাকে। তো এখানে কি হচ্ছে ওয়াটারের প্রতি সেন্সিবল হবে, আয়নিক। আর যেটা টেল পার্ট আছে সেটা হচ্ছে নন আয়নিক, এটা হাইড্রোকার্বন পার্ট, এটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট, নন আয়নিক প্রকৃতির হয়ে থাকে। আজকে এত ডিস্টার্ব করছে, তাহলে কি হচ্ছে এটা একটা নন আয়নিক পার্ট। এই নন আয়নিক পার্টটা কি হচ্ছে আমাদের টেল, আর আয়নিক পার্টটা হচ্ছে হেড। এটা ওয়াটার পারমিয়েবল হয়ে থাকে আর এটা কি হচ্ছে ওয়াটার নন পারমিয়েবল হয়ে থাকে। ওই জন্য এই আয়নিক পার্টটাকে বা হেডটাকে আমরা বলে থাকি কি হাইড্রোফিলিক, আর আর নন আয়নিক বা টেল পার্টটাকে আমরা কি বলি হাইড্রোফোবিক বলে থাকি। ওকে, এই হচ্ছে এখানকার গল্প। তো এখানে যদি আমরা দেখি তো এই ফসফোলিপিডের ক্ষেত্রে যেটা বাইলেয়ার আছে সেখানে কি হচ্ছে সেটাই বলা হচ্ছে যে কীরকমভাবে অ্যারেঞ্জ থাকবে, মানে হেড পার্ট কোন দিকে থাকবে, টেল পার্ট কোন দিকে থাকবে। তো সেই বিষয়ে আমাদেরকে বলছে যে lipids are arranged within the membrane, মেমব্রেনের মধ্যে, যেখানে কি থাকবে পোলার হেড টুয়ার্ডস দ্য আউটসাইড অ্যান্ড দ্য হাইড্রোফোবিক টেল টুয়ার্ডস দ্য ইনার পার্ট।
দিস ensures the non-polar tail is saturated hydrocarbons, এটাই কি হচ্ছে নির্দেশ করে নন পোলার টেল কি হাইড্রোকার্বনস ইজ প্রোটেক্টেড ফ্রম দ্য অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। হাইড্রোফোবিক বলে দিয়েছে, তার মানে কি সেটা কি করবে আমাকে অ্যাকুয়াস এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করবে। তাহলে সেল মেমব্রেনকে অ্যাকুয়াস এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট কে করে, সেটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন পার্ট, যেটা হচ্ছে কি নন পোলার টেল। ওকে, নেক্সট, আমরা ফসফোলিপিড ছাড়া লিপিডের মধ্যে আর কোনো লিপিড পেতে পারি কি? হ্যাঁ, বলছে প্রত্যেকটা সেলের ক্ষেত্রেই কিন্তু আমরা সেখানে কি হচ্ছে ফসফোলিপিডের পাশাপাশি in addition to phospholipids membranes also contains cholesterol, কোলেস্টেরলও কিন্তু সেখানে উপস্থিত থাকে। তাহলে আমাদের সেল মেমব্রেনের যে লিপিড আছে সেই লিপিডের মধ্যে মেনলি মেজর কম্পোনেন্ট কি ফসফোলিপিড, তার পাশাপাশি কোলেস্টেরল থাকে। এছাড়াও আমরা দেখতে পাবো কোনো সেলের ক্ষেত্রে সেল মেমব্রেনে কিন্তু ফসফোলিপিড কোলেস্টেরলের পাশাপাশি গ্লাইকোলিপিডও পাওয়া যায়, যেমন কি হচ্ছে আমাদের নার্ভ সেলের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণে গ্লাইকোলিপিড সেখানে উপস্থিত থাকে। ওকে, নেক্সট বলছে কি লেটার বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন ক্লিয়ারলি রিভিলড দ্যাট দ্য সেল মেমব্রেনস অলসো পজেসেস প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। পরবর্তীতে কি আছে, যখন আমরা বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করলাম সেল মেমব্রেনের উপরে, তখন আমরা দেখতে পেলাম কি যে শুধুমাত্র লিপিড নয়, লিপিডের পাশাপাশি আমরা কি প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটও সেখানে কিন্তু পাবো। তাই বলছে সেল মেমব্রেন অলসো পজেস প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটস। তারপরে কি বলছে, আমাদের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে আমাদের এই রেশিও, আমি যেটা বললাম আগে যে রেশিও অফ প্রোটিন অ্যান্ড লিপিড ভ্যারিজ কনসিডারেবলি ইন ডিফারেন্ট সেল টাইপস। আমি ফার্স্টেই বলেছিলাম যে সেলের কম্পোজিশন লিপিড আর প্রোটিন দ্বারাই হয়ে থাকবে, কিন্তু সেখানে কি হচ্ছে তাদের রেশিও কিন্তু সবার ক্ষেত্রে সেম হবে না। যেমন কি একটা এক্সাম্পল আমাদেরকে দিয়ে দিয়েছে যে হিউম্যান আরবিসির কথা, এরিথ্রোসাইট বা আরবিসির কথা যদি বলি, সেখানে কিন্তু 52% প্রোটিন থাকে আর 40% লিপিড থাকে। তাহলে আমরা কি জানি মেনলি প্রোটিন আর লিপিড আছে, কিন্তু সেখানে প্রোটিনের পরিমাণটা কি হচ্ছে আরবিসির ক্ষেত্রে বেশি, কত 52% আর 40% লিপিড। তাহলে বাকিটা কি থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, আদার্স কম্পোনেন্ট উপস্থিত থাকবে। ওকে, নেক্সট বলছে যে এটা তো আমরা প্রোটিন লিপিড সম্পর্কে পড়লাম, লিপিড সম্পর্কে আমরা পড়লাম এবং তার পাশাপাশি আমরা দেখলাম কি সেখানে কি হচ্ছে প্রোটিনগুলো অবস্থান করছে, কিন্তু প্রোটিনগুলো থাকে কোথায় আর কিভাবে থাকে। তাই বলছে নেক্সট প্যারাতে, depending on the easy extraction, membrane proteins can be classified in as integral and peripheral. তাহলে মেমব্রেনের যে প্রোটিনগুলো থাকে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা কিন্তু পেরিফেরাল প্রোটিন। তাহলে আমরা কিন্তু ইউনিট মেমব্রেন মডেলকে কেন অ্যাকসেপ্ট করলাম না, যখন মাইক্রোস্কোপে নিচে দেখতে পেলাম যে সেখানে প্রোটিন এক রকমের নয়, আমরা কি বলেছিলাম ওখানে শুধুমাত্র গ্লোবিউলার প্রোটিন, কিন্তু এখানে কি শুধুমাত্র গ্লোবিউলার প্রোটিন পাচ্ছি না, এখানে কি বলা আছে প্রোটিন দুই রকমের হবে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। সেখানে বলা হয়েছিল কি লিপিড লেয়ারের বাইরে প্রোটিন লেয়ারগুলো অবস্থান করবে, কিন্তু এখানে আমরা দেখবো যে ইন্টিগ্রাল প্রোটিন যেটা সেটা কিন্তু সমগ্র অংশ জুড়ে, লিপিডের সমগ্র অংশ জুড়ে একদম এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কি হচ্ছে বিস্তৃত থাকবে, কারা ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিনগুলো কি থাকবে না উপরের দিকে মাথা উঁচু করে অবস্থান করে থাকবে, মানে ওর মধ্যে গেঁথে থাকবে কিন্তু পুরোপুরি মানে ভেদ করে চলে যাবে না, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে না। এখানে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেখানে যদি দেখি এইখানে দেখ একবার ভালো করে ডায়াগ্রামটা, পেরিফেরাল প্রোটিন যেটা আছে সেটা কি হচ্ছে এর মধ্যে থেকে উৎপন্ন হয়েছে এবং এখানে কি হচ্ছে বাইরের দিকে অবস্থান করছে, কিন্তু ইন্টিগ্রাল প্রোটিন যেটা একদম পুরো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত অবস্থায় আছে। বোঝা গেল? ওই জন্য কি হচ্ছে দুই প্রকারের প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেরিফেরাল আর একটা হচ্ছে ইন্টিগ্রাল। পেরিফেরালটা বাইরের দিকে মাথা বের করে থাকবে আর ইন্টিগ্রালটা সম্পূর্ণরূপে ওর ভিতরে ঢুকে থাকবে। তো এটাই আমাদের পরে ডেফিনেশনে বলছে, দেখ বলছে পেরিফেরাল proteins lie on the surface of the membrane while the integral proteins are partially or totally buried in the membrane. তাহলে পেরিফেরাল প্রোটিন যেটা থাকবে সেটা আমরা কি দেখতে পাবো না সারফেসে অবস্থান করবে, আর যেটা আমাদের কি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন সেটা কি হচ্ছে কমপ্লিটলি এমব্রাইডেড অবস্থায় থাকবে, বারিড অবস্থায় থাকবে বা পার্শিয়ালি বারিড অবস্থায় থাকবে। ওকে, তো এই হচ্ছে এখানকার গল্প। তাহলে আমরা কি প্রোটিন সম্পর্কে দেখলাম কি যে লিপিডের পাশাপাশি প্রোটিন থাকবে এবং প্রোটিনের পরিমাণ কখনো কখনো বেশি হয়েও যেতে পারে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রোটিনের মধ্যে দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন যেটা হবে সেটা কি হচ্ছে পরিধি বরাবর বা সারফেসে বিন্যস্ত থাকবে, সারফেসে বাইরের দিকে মাথা বের করে থাকবে, মানে টোটালি বাইরের দিকে থাকবে, কিন্তু যেটা ইন্টিগ্রাল প্রোটিন সেটা কি হচ্ছে বারিড অবস্থায় থাকবে, অর্থাৎ কি হচ্ছে ওর ভিতরে গেঁথে থাকবে, ঢুকে থাকবে।
এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এখানে আমরা কি হচ্ছে এটা একটা ইউনিট মেমব্রেন সরি ফ্লুইড মোজাইক মডেলকে দেখানো হয়েছে। সেখানে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে আমরা যেখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা একটা 3D মডেলকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। সেখানে কি হচ্ছে এই যে লেয়ারটা এই টোটালটা কি হচ্ছে লিপিড লেয়ার। এই লেয়ারটা টোটালটা হচ্ছে কি আমাদের লিপিড লেয়ার, যেটা ব্লু কালারে দেখানো হয়েছে। এই ব্লু কালারটা টোটালটাই হচ্ছে কি লিপিড। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কি এই লিপিডটার মেজরলি যেটা আছে সেটা হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার। এটা কি আছে ফসফোলিপিড বাইলেয়ার, যেখানে কি আছে বাইরের দিকটা গোল মানে কি হেড পার্টকে দেখানো হয়েছে, আর ভিতরের দিকটা দেখো কি আছে জিগজ্যাগ লাইন দেখানো হয়েছে, তার মানে কি সেটা টেল পার্টকে দেখানো হয়েছে। ঠিক এদিকেও তাই ভিতরের দিকেও ভিতরের সাইডেও সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না গোল স্ট্রাকচার দেখানো হয়েছে, অর্থাৎ হেড পার্টটা বাইরের দিকে আর কি হচ্ছে টেল পার্টটা ভিতরের দিকে অবস্থান করছে। তাহলে বাইলেয়ারে অবস্থান করছে ফসফোলিপিড বাইলেয়ার। আর তার মাঝেই একটা জায়গাতে আমরা হলুদ একটা অংশ দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটা। এখানে আমরা যদি রেড কালার দিয়ে দেখাই তাহলে কি হচ্ছে এই জায়গাটা এই যে রেড কালারের, এটা হচ্ছে ইয়েলো কালারের কি হচ্ছে দেখানো হচ্ছে আমাদের কোলেস্টেরল। তাহলে কি ফসফোলিপিডের পাশাপাশি আমরা লিপিড লেয়ারের মধ্যে কোলেস্টেরলও দেখতে পাচ্ছি। আর প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম পেরিফেরাল প্রোটিন, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আমাদের এখানে দেওয়া আছে, এই যে ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, আর কি দেওয়া আছে না এই যে প্রোটিনের সঙ্গে সুগার উপস্থিত আছে, দ্যাট মিনস কি কার্বোহাইড্রেট, যেটাকে আমরা কি বলবো যাদের সঙ্গে সুগার উপস্থিত থাকবে তাদেরকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। তাদেরকে আমরা কি বলবো গ্লাইকোপ্রোটিন। ঠিক একই রকম ভাবে লিপিডের সঙ্গে যদি কি উপস্থিত থাকে সুগার উপস্থিত থাকে তখন সেটা কি বলবো গ্লাইকোলিপিড। তাহলে কি এখানে কি হচ্ছে যুক্ত অবস্থায় সংযুক্ত অবস্থায় অবস্থান করবে, বোঝা গেল। তাহলে কি হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড তিনটে কম্পোনেন্টই কিন্তু আমরা সেল মেমব্রেনের মধ্যে দেখতে পাই, কিন্তু মেজরলি যদি বলি সেটা কি হচ্ছে আমাদের প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। ওকে, নেক্সট বলছে অ্যান ইমপ্রুভড মডেল দ্য স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের একটা ইমপ্রুভড মডেল যদি আমরা দেখি সেটা কি হচ্ছে প্রপোজড বাই দ্যাট ওয়াজ প্রপোজড বাই সিঙ্গার অ্যান্ড নিকলসন। কবে ইন 1972, যেখানে সব থেকে অ্যাকসেপ্টেড হয়েছিল, এবং সেটার মডেলটার নাম কি ছিল ফ্লুইড মোজাইক মডেল। তাহলে ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিলেন বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং কবে দেওয়া হয়েছিল 1972-তে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা কি বলছে ল্যাটারাল মুভমেন্টস অফ প্রোটিনস উইদিন ওভারঅল বাই লেয়ার। ও সরি, একটা লাইন মাঝে বাদ পড়ে গেছে। অ্যাকর্ডিং টু দিস, এই যে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে বলা আছে, অ্যাকর্ডিং টু দিস দ্য কোয়াসি ফ্লুইড নেচার অফ লিপিড। তাহলে লিপিডের নেচারটা কেমন হবে কোয়াসি ফ্লুইড, অর্ধতরল বা অর্ধতরলের থেকে কম। তাহলে কি হচ্ছে সেটাকে কোয়াসি ফ্লুইড নেচার বলা হচ্ছে। তাহলে কোয়াসি ফ্লুইড নেচার অফ লিপিড এনাবেলস দ্য ল্যাটারাল মুভমেন্ট, এনাবেলস দ্য ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিনস উইদিন ওভারঅল বাইলেয়ার। তাহলে কি হচ্ছে যেখানে আমরা কি কোয়াসি ফ্লুইড লেয়ার, তাহলে ফ্লুইড মানেই কি আছে তার একটা ফ্লুইডিটি প্রপার্টি থাকবে, অর্থাৎ কি হচ্ছে সে মুভ করবে, নড়াচড়া করবে। এই যে নড়াচড়া করে সেই নড়াচড়া করাকে আমরা বলে থাকি কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে এটাকে আমরা কি বলবো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তার প্রোটিনেরটাকে না লিপিডেরটাকে আমরা বলবো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে লিপিড লেয়ারগুলো তার ফ্লুইডিটির কারণে সে কি হচ্ছে যখন মুভমেন্ট করতে থাকে ল্যাটারাল মুভমেন্ট, সেটাকে আমরা কি বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের কারণে কিন্তু প্রোটিন লেয়ারটাও কিন্তু মুভমেন্ট করে। এটা কিন্তু পরবর্তীতে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে বলা হয়েছিল। বুঝছি, দিস অ্যাবিলিটি টু মুভ উইদিন দ্য মেমব্রেন ইজ মেজার্ড অ্যাজ ইটস ফ্লুইডিটি। তাহলে এর ফ্লুইডিটি কীভাবে মেজার করা হয়, বলছি দিস অ্যাবিলিটি, এই যে মুভমেন্ট করতে পারছে সেই মুভমেন্টটাই কিন্তু তার কি হচ্ছে ফ্লুইডিটিকে মেজার করে। তাহলে অ্যাবিলিটি টু মুভ উইদিন দ্য মেমব্রেন, মেমব্রেনের মধ্যে এই যে প্রোটিন লেয়ারগুলো মুভ করতে পারছে সেটাই কিন্তু তার ফ্লুইডিটিকে নির্দেশ করে, কার ওই সেল মেমব্রেনের। নেক্সট বলা হচ্ছে ফ্লুইড নেচার অফ মেমব্রেন ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য পয়েন্ট অফ ভিউ অফ ফাংশনস লাইক সেল গ্রোথ। সেল গ্রোথের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে সেল গ্রো করছে সেই সেল কীভাবে গ্রো করছে সেটাকে আমরা বোঝাতে বা সেটাকে যদি এক্সপ্লেন করতে চাই তাহলে কিন্তু এই ফ্লুইডিক নেচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ফ্লুইড হলে পরে কি আছে সে এক্সপ্যান্ড করতে পারবে, আর যখন সে এক্সপ্যান্ড করবে তখন কি আছে সেল গ্রোথ সেখানে সম্পন্ন হবে। কিন্তু যদি সেটা সেল মেমব্রেনটা রিজিড হতো তাহলে সেলটা কিন্তু কখনো গ্রো করতে পারতো না। তাই এখানে বলা হচ্ছে সেল ফ্লুইড নেচার অফ মেমব্রেন ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ফাংশনস লাইক সেল গ্রোথ, ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশন, সিক্রেশন, এন্ডোসাইটোসিস, সেল ডিভিশন, এই সমস্ত দিক থেকে এটা ইম্পর্টেন্ট। কেন ফার্স্ট আমরা তো সেল গ্রোথের এক্সপ্লেনেশন বললাম যে ফ্লুইড নেচারের হলে পারে সেটা মুভ করতে পারে, এক্সপ্যান্ড হতে পারে, যার কারণে কি হচ্ছে সেখানে কিন্তু সেল গ্রোথ হবে। আর তার পাশাপাশি মুভ করলে তবেই তো একটা লেয়ার আরেকটা লেয়ার থেকে সরে যাবে, তবেই তো সেখানে মাঝখানে একটা ইন্টারসেলুলার জাংশন তৈরি হবে।
কি হচ্ছে এখানে যে প্রোটিনগুলো উপস্থিত আছে সেই প্রোটিনগুলোর মধ্যে কিছু প্রোটিন আছে যারা কি হচ্ছে সিক্রেশনে হেল্প করে থাকে, তাহলে কি হচ্ছে যত মুভমেন্ট করবে তত তো সেখানে সিক্রেশন বেশি হবে। তারপরে কি এন্ডোসাইটোসিস, তাহলে এন্ডোসাইটোসিস এই যে মুভমেন্টটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্টের কারণে, তবেই তো সেখানে কি হচ্ছে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া, যেটা আমরা জানি পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। তো সেই সমস্ত পদ্ধতিতে কি হচ্ছে খাদ্য উপাদান কি হচ্ছে ভিতরে প্রবেশ করবে, কেন এটা যখন মুভমেন্ট করবে লাফাবে, এখানে যখন ঢেউ খেলানো স্ট্রাকচার তৈরি হবে তবেই তো একটা উপাদান বাইরে থেকে ধীরে ধীরে ভিতরের দিকে ঢোকার সুযোগ পাবে। এখানে কি হচ্ছে যখন পাশাপাশি সেটা মুভমেন্ট করবে পাশাপাশি, তখন কি হচ্ছে একজন আরেকজনের থেকে যখন সামান্য পরিমাণে সরে যাবে তখনই কি হচ্ছে সেটা ভিতরের দিকে প্রবেশ করতে পারবে, তাহলে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া হেল্প হবে। সেল ডিভিশনে কিভাবে হেল্প করবে না, এই যে যখন সেল ডিভিশনের ক্ষেত্রে আমাদের কি সাইটোপ্লাজমিক ডিভিশন হয় না, এই সরি সাইটোকাইনেসিস হয়ে থাকে। তো সেই সাইটোকাইনেসিস সময় আমরা কি জানি প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, ক্লিভেজ ফরমেশন করে, কেন সেখানে আমরা কি জানি যে কিছু অ্যাক্টিন মায়োসিন প্রোটিন উপস্থিত থাকে না, সংকোচনশীল কিছু প্রোটিন উপস্থিত থাকে, যে সমস্ত প্রোটিনগুলো কি করে সেল মেমব্রেনকে নিজের দিকে টেনে ধরে রাখে। আর তার জন্য কি হচ্ছে সেখানে সেল মেমব্রেন ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকতে থাকে, একটা ক্লিভেজ ফরমেশন হয়, আর ক্লিভেজ ফরমেশন হওয়ার পর দূর দিক থেকে যখন একসঙ্গে মিলিত হবে ক্লিভেজগুলো তখনই কি হচ্ছে সেটা সেপারেট হয়ে যাবে। ওকে, নেক্সট বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস অফ দ্য প্লাজমা মেমব্রেন ইজ দ্য ট্রান্সপোর্ট অফ মলিকিউলস অ্যাক্রস ইট। তাহলে প্লাজমা মেমব্রেনের অন্যতম একটা ইম্পর্টেন্ট ফাংশন যদি আমরা দেখি তাহলে সেটা কি বলছে না, ইম্পর্টেন্ট ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যেটা বলা হচ্ছে অফ প্লাজমা মেমব্রেন ইজ দ্য ট্রান্সপোর্ট অফ মলিকিউলস অ্যাক্রস ইট, মানে কি তার ভিতর দিয়ে একটা অংশ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি আছে মলিকিউলসকে পাস করানো। কেন আমরা দেখবো যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো কিন্তু কি করে সেখানে বিভিন্ন রকম চ্যানেল প্রোটিন, পাম্প প্রোটিন তৈরি করে, যার সাহায্যে কি আছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে বা বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারে। আর এই জন্যই কিন্তু এই যে সেল মেমব্রেনটা আমরা আগেও বলেছি সেল মেমব্রেন কি হয় সিলেক্টিভলি পারমিয়েবল নেচারের হয়, তাই বলছে দ্য মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল টু সাম মলিকিউলস প্রেজেন্ট অন আইদার সাইড অফ ইট। ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরের ক্ষেত্রে বেশ কিছু মলিকিউলের জন্য, কিন্তু সেটা নির্দিষ্ট কিছু মলিকিউলের জন্য কি হয় সিলেক্টিভলি পারমিয়েবল। Many molecules can move briefly across the membrane without any requirement of energy. দারুণ কথা, একটা ইম্পর্টেন্ট প্যাসিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন বলা হচ্ছে। এই যে ট্রান্সপোর্ট আমাদেরকে হেল্প করছে মলিকিউলের সেল মেমব্রেন, সেখানে কিন্তু ট্রান্সপোর্ট দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে প্যাসিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন বলা হচ্ছে, দেখ বলছে মেনি মলিকিউলস, অনেক মলিকিউল আছে যারা কি ক্যান মুভ ব্রিফলি অ্যাক্রস দ্য মেমব্রেন উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি। খুবই ইম্পর্টেন্ট কথা বলছে অ্যাক্রস দ্য মেমব্রেন উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি, যখন কি হচ্ছে কোনো রকম এনার্জির রিকোয়ারমেন্ট হয় না তখন সেই ধরনের ট্রান্সপোর্টকে আমরা বলে থাকি প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, নেক্সট কি বলা হচ্ছে নিউট্রাল সলিউডস মে মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন বাই দ্য প্রসেস অফ সিম্পল ডিফিউশন। নিউট্রাল সলিউডস যারা থাকে মানে কি যারা কি আছে কোনো রকম ভাবে আয়নিত নয়, পোলার নয়, তাহলে নিউট্রাল সলিউডস মে মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন বাই দ্য প্রসেস অফ সিম্পল ডিফিউশন অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কথার অর্থ কি ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে এই যদি আমাদের একটা সেল মেমব্রেন আমরা দেখি, এটা যদি ইনসাইড হয় আর এটা যদি আউটসাইড হয়, তাহলে কি হচ্ছে বাইরের দিকে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে মলিকিউলের তাহলে কি হচ্ছে সেটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে, আবার যদি ভিতরে বেশি হয় তাহলে কি হচ্ছে বাইরের দিকে যদি কম হয় তাহলে ভিতর থেকে বাইরে চলে যাবে, কারণ এই নিউট্রাল সলিউডসগুলো। তো এই ধরনের প্রসেসকে আমরা কি বলে থাকি সিম্পল ডিফিউশন। তাহলে সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় কি হবে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কি হবে ট্রান্সপোর্ট হবে কার অ্যাক্রস দ্য মেমব্রেনে, কার হবে নিউট্রাল সলিউডসগুলোর। তো এইটাকে আমরা সিম্পল ডিফিউশন বলছি। নেক্সট বলছে নিউট্রাল সলিউটস বাদ দিয়ে যদি আমরা বাকি কম্পোনেন্টগুলোর কথা ট্রান্সপোর্টের কথা বলি, যেমন কি হচ্ছে ওয়াটার মলিকিউলসের যদি আমরা ট্রান্সপোর্টের কথা বলি, সেখানে কি হচ্ছে অসমোসিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেল টু সেল অসমোসিস, এন্ডোসমোসিস। তো সেগুলোর সাহায্যে কি হচ্ছে না ওয়াটার মুভমেন্ট কিন্তু দেখা যায়। তাহলে বলছে দেখ ওয়াটার মে অলসো মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। জলও কিন্তু জলের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করে। মুভমেন্ট অফ ওয়াটার বাই ডিফিউশন ইজ কল্ড অসমোসিস। তাহলে জল এক ডিফিউশন প্রক্রিয়ায় যখন মুভমেন্ট করে বা ডিফিউশন ঘটায় তখন সেটাকে কি বলা হয় অসমোসিস বলা হয়, তখন সেটাকে আমরা ডিফিউশন না বলে অসমোসিস বলে থাকি।
বলছে অ্যাজ দ্য পোলার মলিকিউলস ক্যান নট পাস থ্রু দ্য নন পোলার লিপিড বাইলেয়ার। তাহলে লিপিডের ক্ষেত্রে পোলার আর নন পোলার আমরা বলেছিলাম না, আয়নিক আর নন আয়নিক, মানে কি একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে নন পোলার। তো যেটা পোলার পার্ট সেটা তো একটা পোলার মলিকিউলসকে পাস করতে দেবে, কেন পোলার পোলারকে পাস হতে দেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু গল্প হচ্ছে যেটা আমাদের নন পোলার পার্ট আছে সে কিন্তু ওই পোলার মলিকিউলসকে ওর মধ্যে দিয়ে পাস হতে দেবে না। ওই জন্য কি বলছে পোলার মলিকিউলস ক্যান নট পাস থ্রু দ্য নন পোলার লিপিড বাইলেয়ার। তার জন্য কি হচ্ছে আমাকে কিসের হেল্প নিতে হয়, আমাদেরকে কিছু বলছে দেখ, দে রিকোয়ার এ ক্যারিয়ার প্রোটিন অফ দ্য মেমব্রেন টু ফ্যাসিলিটেট দেয়ার ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অর্থাৎ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে পোলার মলিকিউলসগুলো যেতে চাইলেও যেতে পারবে না, কারণ কি সেখানে লিপিড বাইলেয়ার তাদেরকে বাধা দেয়। আর তার জন্য কি হচ্ছে হেল্পিং এর প্রয়োজন হয় কাদের, ক্যারিয়ার প্রোটিন বা চ্যানেল প্রোটিনের হেল্প দরকার হয়। সেই সমস্ত ক্যারিয়ার প্রোটিনগুলো বা চ্যানেল প্রোটিনগুলো কি হচ্ছে ওই লিপিড বাইলেয়ারকে ওভারকাম করে তাদেরকে যেতে হেল্প করবে, তাদের ট্রান্সপোর্টে হেল্প করবে। তো ওই জন্য কি হচ্ছে এই ধরনের ডিফিউশনকে আমরা বলে থাকি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। কি বলে থাকি, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে চলাই নেক্সট আমরা দেখে নিই। বলছে পোলার মলিকিউলস ক্যান নট পাস থ্রু দ্য নন পোলার লিপিড বাইলেয়ার, দে রিকোয়ার এ ক্যারিয়ার প্রোটিন অফ দ্য মেমব্রেন টু ফ্যাসিলিটেট দেয়ার ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। দিস টাইপ অফ ট্রান্সপোর্ট ইজ নোন অ্যাজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ওকে, আচ্ছা। তারপরে দেখ এবার কি হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের গল্প আসছে। বলছে এ ফিউ আয়ন্স অফ অর মলিকিউলস আর transported across the membrane against their concentration gradient। আমরা কি দেখি না আমাদের বডিতে কখনো কখনো কিন্তু এরকম ঘটনার প্রয়োজন পড়ে যেখানে কি হচ্ছে আমাদের লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে কিছু কিছু ক্ষেত্রে আয়নগুলোকে মুভ করাতে হয়। জেনারেলি তো জল উপর থেকে নিচেই পড়বে, জল নিচ থেকে তো উপরে ওঠে না। কিন্তু আমরা কি জানি মোটরকে কাজে লাগিয়ে, আমরা ইলেকট্রিক মোটরকে কাজে লাগিয়ে কি হচ্ছে সেখানে কিন্তু পাম্প করে জলটাকে নিচ থেকে উপরে তুলতে পারছি। তাহলে এই যে জলকে নিচ থেকে উপরে তুলছি কিসের মাধ্যমে, পাম্পিং এর মাধ্যমে। কেন, আমি এখানে একটা এনার্জি লস করছি, কোন এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জিকে লস করছি, ইলেকট্রিক্যাল এনার্জিকে কাজে লাগাচ্ছি, দিয়ে আমরা কি করছি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যাক্রসে নিয়ে যাচ্ছি। ওই জন্য বলছে যখনই আমরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে নিয়ে যাব কোনো মলিকিউলকে, তাহলে বলছে দেখ ions or molecules are transported across the membrane against their concentration gradient from the lower to higher concentration. This type of transport is energy dependent process which is known as active transport. ATP is utilized, এই প্রক্রিয়ায় ATP কে ব্যবহার করতে হয়। তো এই ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল কি, আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা দেখবো সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে কি হচ্ছে বেশ কিছু জায়গাতে আমাদের কি হচ্ছে সোডিয়াম আর পটাশিয়ামের আদান প্রদান করতে হয়। সেখানে কি হচ্ছে তাদের কনসেন্ট্রেশনের এগেনস্টে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, মানে কি যেখানে কি হচ্ছে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন কম, কম থেকে কি হচ্ছে আমরা বেশির দিকে নিয়ে যেতে চাইছি। জেনারেলি কি হয় বেশি থেকে কমের দিকে যাই, কিন্তু যদি আমরা কম থেকে বেশির দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, সেখানে এনার্জি ইউজ করতে হবে, এনার্জির প্রয়োজন হবে। আর সেই এনার্জিটা কিভাবে হবে না এটিপি আকারে আসবে। ওই জন্য এই ধরনের ট্রান্সপোর্টকে আমরা কি বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে থাকি। তাহলে যেখানে ট্রান্সপোর্টের জন্য এনার্জির প্রয়োজন নেই সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, আর যেখানে প্রয়োজন সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ব্যাস এখানকার গল্প এই পর্যন্ত। আমরা চলে আসি নেক্সট, আমরা পড়বো সেল ওয়াল সম্পর্কে। দেখ এখানে সেল ওয়াল সম্পর্কে কি ডিসক্রাইব করা হচ্ছে, বলছে অ্যাজ ইউ মে রিকল নন লিভিং রিজিড স্ট্রাকচার কল্ড দ্য সেল ওয়াল ফর্মস অ্যান আউটার কভারিং অফ দ্য প্লাজমা মেমব্রেন অফ ফাঙ্গাই অ্যান্ড প্লান্টস। আমরা কি জানি অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু এই সেল ওয়াল থাকে না, তাহলে কার ক্ষেত্রে থাকবে, প্লান্টের ক্ষেত্রে থাকবে। আর কার ক্ষেত্রে দেখা যায়, ফানজাইয়ের ক্ষেত্রে, যেটা কি একটা নন লিভিং পার্ট ফার্স্টেই বলে দিচ্ছে। রিজিড স্ট্রাকচার যেটাকে আমরা সেল ওয়াল বলছি, এটা কি করে ফর্মস দ্য আউটার কভারিংস অফ প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের বাইরে কোথায় কোথায় দেখা যায়, ফানজাই অ্যান্ড প্লান্টে। ওকে, নেক্সট কি বলছে, সেল ওয়াল নট অনলি গিভস দ্য শেপ, আমরা আগে পড়েছিলাম প্রোক্যারিওটিক ক্ষেত্রে এর কাজ কি হচ্ছে, গিভস শেপ টু দ্য সেল, তার সেল শেপকে দেয়, অ্যান্ড প্রোটেক্টস দ্য সেল ফ্রম মেকানিক্যাল ড্যামেজ অ্যান্ড ইনফেকশন। আমরা ওখানে কি দেখেছিলাম, ওখানে কি ছিল, সেল যাতে কলাপসড না হয়ে যায় বা বাস্ট না হয়ে যায়
কে ব্যাকটেরিয়া, সেই জন্য কি হচ্ছে হেল্প করছিল। আর এখানে কি হচ্ছে প্রোটেক্ট দিচ্ছে, এখানে কি প্রোটেক্ট দিচ্ছে না বাইরের যে মেকানিক্যাল ড্যামেজগুলো, মানে কি তোকে কেউ আঘাত করলো, তুই কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলি, তাহলে সেখানে কি হচ্ছে সেলটা নষ্ট যাতে না হয়, মানে একটা প্লান্টের ক্ষেত্রে বলছি, তোর ক্ষেত্রে নয়। তো এখানে কি হচ্ছে একটা প্লান্টের ক্ষেত্রে যেখানে কি হচ্ছে বাইরে থেকে কোনো আঘাত কেউ করলো তাতে যাতে সে সহজে নষ্ট না হয়ে যায়, ড্যামেজ না হয়ে যায়, সেই জন্য কি হচ্ছে সেখানে তাকে হেল্প করে। আরেকটা কি ইনফেকশন, আমরা মানুষ আমাদের ইনফেকশন করলে আমাদের বিভিন্ন সিমটম আমাদের মধ্যে প্রকাশ পায়, প্লান্টের কি পায় না? অবশ্যই পাই, কিন্তু প্লান্টকে সেটা তো তুই তো ফিল করতে পারছিস না, প্লান্ট কিন্তু সহজে ধরা দেয় না। যখন কি হচ্ছে হাইলি ইনফেক্টেড হয়ে যায় তখনই কিন্তু সেখানে ধরা যায়। তো ওই জন্য কি হচ্ছে যখন ইনফেকশনের হাত থেকে কিন্তু তাদেরকে রক্ষা করে কে? এই সেল ওয়াল। শুধু কি এইটুকুই কাজ না, এছাড়াও কি আছে বলছি দেখ, হেল্পস ইন সেল টু সেল ইন্টারাকশন, একটা সেলের সঙ্গে আরেকটা সেলের ইন্টারাকশন, মানে কি আদান প্রদান, বা কি হচ্ছে তাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টকে রক্ষা করা, জলের সংবহন, খাদ্যের সংবহন, এই সব কিছু কি হচ্ছে এই সেল ওয়ালের মাধ্যমে সম্পন্ন হয়। আর এটা কি বলছে, প্রোভাইডস ব্যারিয়ার টু আনডিজারেবল ম্যাক্রোমলিকিউলস, যাতে আনডিজারেবল ম্যাক্রোমলিকিউলস বলতে এখানে সাধারণত অ্যান্টিজেনের কথা বলা হয়ে থাকে, তো সেই অ্যান্টিজেন যাতে কি হচ্ছে ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য কি হচ্ছে এটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। দেখ তারপরে বলছে যে প্লান্টসের মধ্যে আমরা যদি ক্লাসিফিকেশন দেখি, প্লান্ট ক্লাসিফিকেশন আমরা যারা পড়েছি আমরা জানি যে প্লান্টের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি থাকে, অ্যালগি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মস। তো এখানে কি হচ্ছে সেখানকার মধ্যে একটা গ্রুপকে তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে অ্যালগির কথা বলা হচ্ছে। তো সেই অ্যালগির যে সেল ওয়াল সেটা কি কি দ্বারা গঠিত সেটা বলছে। দেখ বলছে অ্যালগি হ্যাভ সেল ওয়াল মেড অফ সেলুলোজ, সেলুলোজ তো থাকবেই, কারণ আমরা জানি কি প্লান্ট সেলের মেজর কম্পোনেন্ট কি, প্লান্ট সেলের সেল ওয়ালের মেজর কম্পোনেন্টই হচ্ছে সেলুলোজ। কিন্তু সেলুলোজের পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, গ্যালাকটেন্স, ম্যানান্স অ্যান্ড মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এগুলো কি হচ্ছে সবই কিন্তু উপস্থিত থাকে। While in other plants it consists of cellulose, hemicellulose and pectin and protein। যেখানে কি হচ্ছে অ্যালগি ছাড়া অন্যান্য যদি প্লান্টের কথা বলি, ব্রায়োফাইটস হতে পারে, টেরিডোফাইটস হতে পারে, তো তাদের ক্ষেত্রে বলছে দেখ বলছে while in other plants, খুবই ভালো করে দেখবি, in other plants consists of cellulose, hemicellulose, pectin and protein, এই সমস্ত উপাদান দ্বারা কিন্তু এটা গঠিত হয়ে থাকে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখ কি বলছে, বলছে দ্য সেল ওয়াল অফ ইয়ং প্লান্ট, দ্য প্রাইমারি ওয়াল ইজ ক্যাপেবল অফ গ্রোথ। তাহলে কি আছে, আমরা যদি সেল ওয়ালকে দেখি তাহলে একটা প্লান্ট সেল ওয়ালের ক্ষেত্রে সেখানে আমরা কি কি কম্পোনেন্ট দেখতে পাবো, সেখানে তিনটে লেয়ার আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কি প্রাইমারি সেল ওয়াল, একটা হচ্ছে কি সেকেন্ডারি সেল ওয়াল, আরেকটা হচ্ছে কি মিডল ল্যামেলা। মিডল ল্যামেলা সেখানে কি হচ্ছে প্রাইমারি সেল ওয়ালের কথা বলা হচ্ছে, যেখানে আমরা যদি বাইরে থেকে ভিতরে দেখি তাহলে সব থেকে আউটার মোস্ট লেয়ার হচ্ছে কি মিডল ল্যামেলা, যেটা কি হচ্ছে দুটো সেলের মাঝে থাকে। তার ভিতরে কে থাকবে, এর ভিতরে থাকবে প্রাইমারি সেল ওয়াল, আর সব থেকে ভিতরে থাকবে সেকেন্ডারি সেল ওয়াল, সব থেকে ভিতরে থাকবে সেকেন্ডারি সেল ওয়াল। বুঝে গেল? তাহলে কি হচ্ছে সব থেকে বাইরে মিডল ল্যামেলা, যেটা কি হচ্ছে দুটো সেলের মাঝখানে অবস্থান করে, আর একটা সেলের ক্ষেত্রে সব থেকে বাইরে থেকে প্রাইমারি সেল ওয়াল, আর প্রাইমারি সেল ওয়ালের ভিতরে থাকে সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায় না, কাদের দেখা যায় না, না যে সমস্ত সেলগুলো ডিভাইডিং সেল, মানে কি যেগুলোকে আমরা ভাজক কলার কোষ বা মেরিস্টেমেটিক সেল বলে থাকি, সেই সমস্ত মেরিস্টেমেটিক সেলের ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ডারি সেল ওয়াল থাকে না। কারণ কি সেকেন্ডারি সেল ওয়াল যখনই চলে আসবে সেটা পার্মানেন্ট সেলে পরিণত হবে, আর পার্মানেন্ট সেলে পরিণত হলে তার কিন্তু আর গ্রোথ হবে না। ওই জন্য বলছি সেল ওয়াল অফ ইয়ং প্লান্ট সেল। ভালো করে দেখ এখানে কি বলছে, সেল ওয়াল অফ ইয়ং প্লান্ট সেল, দ্য প্রাইমারি ওয়াল ইজ ক্যাপেবল অফ গ্রোথ হুইচ গ্র্যাজুয়ালি diminishes, the cell matures and secondary wall is formed on the inner side of the cell, সেলের ভিতরের দিকে গঠিত হবে। বোঝা গেল? ইনার সাইড অফ দ্য সেল। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে প্রাইমারি সেল ওয়াল কি হচ্ছে ক্যাপেবল অফ গ্রোথ, বাট এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে, এবং সেখানে কি হচ্ছে সেলটা যখন ম্যাচিওর হয় তখন সেখানে সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয়, সেটা কোথায়, ইনার সাইড, মানে কি প্রাইমারি সেল ওয়ালের ভিতরে, তার মানে সব থেকে ভিতরে থাকবে সেকেন্ডারি সেল ওয়াল। আর যেটা মিডল ল্যামেলার কথা আমরা বলছিলাম, দেখ তারপরেই সেটা সম্পর্কে আমাদেরকে ডেসক্রাইব করছে, বলছে মিডল ল্যামেলা ইজ লেয়ার মেইনলি অফ ক্যালসিয়াম পেকটেট, শুধুমাত্র ক্যালসিয়াম পেকটেট নয়, ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত হতে পারে, হুইচ হোল্ডস মিডল ল্যামেলা অর গ্লুজ
ডিফারেন্ট নেইবারিং সেলস টুগেদার। আমি কি বললাম একটু আগে, দুটো সেলের মাঝখানে অবস্থান করে। তাহলে দুটো সেলকে কানেক্ট করে রাখা কার দায়িত্ব, সেটাকে আঠার মতো ধরে রাখা কার দায়িত্ব, সেটা হচ্ছে মিডল ল্যামেলার দায়িত্ব। তাই এখানে বলছে দুটো পাশাপাশি সেলকে বা পাশাপাশি সেলগুলোকে পরস্পরের সঙ্গে গ্লুয়ের মতো আঠার মতো লাগিয়ে রাখা বা হোল্ড ধরে রাখা, এটা কি হচ্ছে এই মিডল ল্যামেলের কাজ, যেটা কি হচ্ছে মেনলি ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত, তবে এখানে ম্যাগনেসিয়াম পেকটেটও থাকতে পারে। আচ্ছা, নেক্সট কি বলছে, বলছে দ্য সেল ওয়াল অ্যান্ড দ্য মিডল ল্যামেলা মে বি ট্রাভার্সড বাই প্লাজমোডেসমাটা। আমরা দেখেছিলাম না ডায়াগ্রামে একটা কিছু ছিদ্র ছিদ্র রেড কালারের দেখেছিলাম আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে। চলো একবার দেখে নিই ঝটপট করে। এখানে কি হচ্ছে, আমরা যেটা প্লান্ট সেলের ডায়াগ্রাম দেখেছিলাম সেখানে চলাই। এই যে দেখ, এখানে কি আছে, এই যে ডট ডট আমরা দেখতে পাচ্ছিলাম বাইরের সাইডে, এই যে রেড রেড ডট, এই যে রেড ডট, এখানে রেড ডট, এখানে রেড ডট, এখানে রেড ডট, এই একটা রেড ডট। তো এগুলো কি হচ্ছে প্লাজমোডেসমাটা। তো প্লাজমোডেসমাটা কি একটা ছিদ্র, যেটা কি হচ্ছে সেল ওয়ালের মধ্যে অবস্থান করে। তাই এখানে বলছে, দেখ বলছে প্লাজমোডেসমাটা, ও সরি, এই যে সেল ওয়াল, আচ্ছা ওটাকে অন্য কালিতে লিখি। দেখ, সেল ওয়াল অ্যান্ড মিডল ল্যামেলা may be traversed by plasmodesmata which connect the cytoplasm of neighboring cells। তাহলে প্লাজমোডেসমাটার কাজ কি, দুটো নেইবারিং সেলসকে কানেক্ট করে রাখা, সাইটোপ্লাজমিক কানেক্ট করে রাখা। ওকে, তাহলে আমরা এই পড়লাম কি একটা সেল ওয়ালের বিষয়। কিন্তু এখানে আমরা এটা কি টোটালি প্লান্ট সেল সম্পর্কে পড়লাম, আমরা ফানজাই সেল সম্পর্কে তো পড়িনি। চল, ফানজাই সেল সম্পর্কে আমাদের পড়ার প্রয়োজনও নেই। ফানজাই সেল সম্পর্কে আমাদের যেটুকু মনে রাখা সেটা হচ্ছে কি, ফানজাই সেলের সেল ওয়ালের কম্পোনেন্ট কি। তাহলে মেজর কম্পোনেন্ট অফ ফানজাই সেল, এখানে আমরা লিখে দিচ্ছি মেজর কম্পোনেন্ট, ঠিক আছে। এখানে কম্পোনেন্ট লেখাটা একটু লিখে নিবি নিজেরা। তো সেটা কি হচ্ছে না, কাইটিন। কি বললাম আমি, কাইটিন। কাইটিন বানান কি হবে, CHITIN, চিটিন। তো চিটিনকে আমরা কাইটিন বলবো, ঠিক আছে। তো এই কাইটিন দ্বারা গঠিত হয়ে থাকে কে, ফানজাই সেল ওয়াল। বাস, এই হচ্ছে সেল ওয়ালের গল্প। আমাদের কিন্তু পড়লেই শুধুমাত্র পড়া হয়ে গেল না, আমাদের রিভিশন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি হচ্ছে, রিভিশন না করার কারণে কিন্তু আজকাল আমাদের কি আছে, পড়াশোনা কিন্তু ঠিক একটা মনে থাকে না। তো আমাদের কিন্তু সব থেকে নিটের পড়ার জন্য সব থেকে বেশি যেটা জরুরি, আমি কতটুকু পড়ছি তার থেকে বেশি কতটুকু রিভিশন করছি। তো যত বেশি রিভিশন করবি তত কি হচ্ছে, তোর কিন্তু সেটা বেশি বেশি করে মেমোরিতে সেভ হবে। আর সেই মেমোরিতে সেভ হলে পারে তবেই কিন্তু সেটা তুই লং টাইম পর্যন্ত মনে রাখতে পারবি, বা বিষয়টা তোর জন্য ক্লিয়ার হবে। ওই জন্য পড়ার পাশাপাশি যখনই পড়া শেষ হবে সঙ্গে সঙ্গে কি একবার রিভিশন আমাদের করা অবশ্যই জরুরি। তো আজকে আমরা কি পড়লাম, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন পড়েছি। সেখানে আমরা কি হচ্ছে এদের টোটালটা ডিসকাস করব। চলাই, আমরা সব প্রথমে বললাম কি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল ডেফিনেশন আমরা আগের দিনে পড়েছিলাম, যে যাদের ক্ষেত্রে কি থাকবে, মেমব্রেন বাউন্ড ওয়েল অর্গানাইজড একটা নিউক্লিয়াস থাকবে, তাদেরকে আমরা কি বলবো, ইউক্যারিওটিক সেল বলবো। তারপরে আমরা কি বলেছি না, ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল কি হবে। আমরা যেমন প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল পড়েছিলাম, এখানে ফার্স্টে ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল আমরা কি জানি, কিংডম মনেরা। তাই কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কিংডম মনেরা যেটা আছে সেটা কিন্তু কিংডম অফ প্রোক্যারিওটস, কেননা সেখানে সবাই কিন্তু প্রোক্যারিওটিক সেল দ্বারা গঠিত। তাহলে কিংডম মনেরা ছাড়া বাকি যত কিংডম আছে, কারা কারা, প্রোটিস্ট, প্লান্ট, অ্যানিমেল অ্যান্ড ফানজাই, এরা সবাই কিন্তু ইউক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত, মানে ইউক্যারিওটিক সেল দ্বারা গঠিত। মেবি সেটা ইউনিসেলুলার, মেবি মাল্টিসেলুলার। এই যে ইউক্যারিওটিক সেলগুলোকে আমরা দেখলাম, সেই ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি কি পার্ট আমরা পাবো, এর বা কি কি অবস্থান করছে। ইউক্যারিওটিক সেলের সব থেকে বাইরের অংশ কি হচ্ছে, সেল কভারিং, যেখানে সেল কভারিং বা সেল ইনভেলপ কিন্তু দুটো অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে কি সেল ওয়াল অ্যান্ড একটা হচ্ছে সেল মেমব্রেন। কিন্তু সেল ওয়াল সবার ক্ষেত্রে থাকে না, যেমন কি হচ্ছে প্লান্টের ক্ষেত্রে থাকে, অ্যানিমেলের ক্ষেত্রে থাকে না। ফানজাইয়ের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল থাকে, তাই না। প্লান্ট এবং ফানজাইয়ের ক্ষেত্রে সেল ওয়াল আছে, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল নেই। আচ্ছা, আর কি এমন পার্থক্য আছে যেটা প্লান্ট আর অ্যানিমেলের মধ্যে পার্থক্য তৈরি করে। বলছে প্লান্টের ক্ষেত্রে প্লাস্টিক থাকে, অ্যানিমেলের ক্ষেত্রে থাকে না। প্লান্টের ক্ষেত্রে কি আছে, লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল আছে, অ্যানিমেলের ক্ষেত্রে লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল নেই, লার্জ ভ্যাকুয়াল নেই, স্মলার ভ্যাকুয়ালস আছে। ওকে, আচ্ছা, আর কি পার্থক্য করতে পারে না, আমরা জানি অ্যানিমেলের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম উপস্থিত আছে, যেটা কিন্তু আমাদের প্লান্ট সেলের ক্ষেত্রে নেই। এ হচ্ছে এখানকার গল্প। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, যে না এই যে ইউক্যারিওটিক সেলগুলোর ক্ষেত্রে সাইটোপ্লাজম, আমরা যদি সেল কভারিং এর ভিতরে আসি, সেল কভারিং এর ভিতরে কি আছে, সেখানে সাইটোপ্লাজম উপস্থিত আছে, যেটা কি একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স। এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি উপস্থিত থাকে সেটা যদি আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু আমরা কি দেখতে পাবো, নিউক্লিয়াস থাকে সেন্ট্রালি। নিউক্লিয়াসের বাইরে কি অবস্থান করে, টোটালটাতে মেমব্রেন বাউন্ড অর্গানেলিস প্রেজেন্ট থাকে। শুধু কি মেমব্রেন বাউন্ড অর্গানেলিস আর নিউক্লিয়াসই আছে না, তার সঙ্গে আমাদেরকে এনসিআরটি কি বলছে, বলছে দেখ সেখানে আমরা দেখতে পাবো কিছু কমপ্লেক্স লোকোমোটরি অর্গানস আছে বা স্ট্রাকচার আছে, আর তার সঙ্গে সাইটোস্কেলেটাল
স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এগুলো আমরা ডিসকাস করবো পরে পরে। আচ্ছা, নেক্সট কি গল্প হচ্ছে, দেখ আমরা এখানে যদি একটা প্লান্ট সেলের স্ট্রাকচার দিয়েছি, এখানে একটা অ্যানিমাল সেলের স্ট্রাকচার দেওয়া আছে, তো এগুলো আমরা কি হচ্ছে একদম ভালোভাবে মনে রাখবো। তো চলো সেল মেমব্রেন, যেটা কি হচ্ছে সবার ক্ষেত্রে সেম। আমি কি বলেছিলাম যে প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক বা প্লান্ট সেল হোক বা অ্যানিমাল সেল হোক, তো যে কোনো সেলই হোক না কেন তাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন কিন্তু সব ক্ষেত্রে সেম। কিন্তু হতে পারে সেই বেসিক কম্পোজিশনগুলো যারা আছে সেই কম্পোজিশনের রেশিও আলাদা আলাদা, পার্সেন্টেজ আলাদা আলাদা, কম্পোজিশনের পার্সেন্টেজ, তো এটা কিন্তু হতে পারে। সেখানে আমরা সেল মেমব্রেনের যে স্ট্রাকচার মডেলগুলো পড়েছিলাম, সেখানে সব প্রথমে আমি ডিসকাস করেছিলাম স্যান্ডউইচ মডেল সম্পর্কে। যে স্যান্ডউইচ মডেলকে দিয়েছিলেন বিজ্ঞানী ড্যানিয়েল অ্যান্ড ডেভসন, যেখানে তিনি কি বলেছিলেন না বাইরের দুটো অংশে প্রোটিন অবস্থান করবে আর মাঝখানে লিপিড অংশ অবস্থান করবে। আচ্ছা, তারপরে কি আসলো, ওই একই তত্ত্বকে একটু মডিফাইড করে নিয়ে আসলেন কে বিজ্ঞানী রবার্টসন। তিনি কি বলেন ইউনিট মেমব্রেন মডেল, যেখানে তিনি কি বলেন কি পিএলপি মডেল, অর্থাৎ প্রোটিন লিপিড প্রোটিন থাকবে, যেখানে লিপিডটা বাইলেয়ার হবে এবং প্রোটিনটা কি হবে গ্লোবুলার প্রোটিন দ্বারা গঠিত হবে। যেখানে প্রোটিন লেয়ারগুলো কি হচ্ছে 20 অ্যাংস্ট্রম চওড়া হবে আর লিপিড লেয়ারটা কি হচ্ছে 35 অ্যাংস্ট্রম চওড়া হবে। কিন্তু তারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হলো না, তার কারণে কি হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হলো। কেন প্রয়োজন হলো, কারণ 1950 যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, তখন কি হচ্ছে সেল মেমব্রেনের গঠনকে ভালোভাবে জানার জন্য বিজ্ঞানীরা কি করলো, সেখানে মাইক্রোস্কোপের নিচে কিন্তু দেখার চেষ্টা করলো। এবং সেই স্টাডি শুরু হলো আরবিসি কে দিয়ে, অর্থাৎ হিউম্যান আরবিসি কে দিয়ে, রেড ব্লাড সেল যেটা, সেটাকে দিয়ে যখন আমাদের স্ট্রাকচার গবেষণা শুরু হলো, সেখানে কি হচ্ছে শুধুমাত্র আমরা স্ট্রাকচারই পড়লাম না, তার কম্পোজিশনের জন্য কেমিক্যাল স্টাডিও করলাম। এবং সেখানে আমরা দেখতে পেলাম কি না সেল মেমব্রেনের মেজর কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো কি কি লিপিড অ্যান্ড প্রোটিন, এছাড়া কিন্তু আমরা কার্বোহাইড্রেটও দেখতে পাবো। যে লিপিডের মধ্যে যেটা মেজর পরিমাণে থাকে সেটা হচ্ছে কি ফসফোলিপিড। আমরা জানি ফসফোলিপিডকে অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল বলা হয়। কি বললাম, অ্যাম্ফিপ্যাথিক। অ্যাম্ফি মিন্স উভয়, আর প্যাথিক মিন্স প্যাথিসিটি, অর্থাৎ কি আকর্ষণ বা চাহিদা বা কি হচ্ছে কি বলবো তার প্রতি আকর্ষণ, এরকমটা বোঝায়, সেন্সিটিভ। কেন অ্যাম্ফিপ্যাথি কেন বলা হচ্ছে, মানে কি আমরা দেখতে পাবো এই ফসফোলিপিডের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে টেল পার্ট। যেটা হেড পার্ট সেটা হচ্ছে ফসফেট দ্বারা গঠিত, যেটা আয়নিক পার্ট বা পোলার পার্ট। আর যেটা হচ্ছে টেল পার্ট সেটা হচ্ছে লিপিড অংশ দ্বারা গঠিত, যেটা কি হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন দ্বারা গঠিত, যেটা হচ্ছে কি নন পোলার বা নন আয়নিক পার্ট হয়ে থাকে, এটাকে আমরা টেল বলে থাকি। তো এই যে আয়নিক পার্ট বা পোলার পার্ট আছে সেটা কিন্তু হাইড্রোফিলিক নেচারের হয়ে থাকে, আর যেটা নন আয়নিক আমাদের বা নন পোলার বা হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন পার্ট বা টেল পার্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের হাইড্রোফোবিক। ওই জন্য কি হচ্ছে না এই হাইড্রোফোবিক অংশটা আমাদেরকে কিসের সাহায্য করে বলছে, সেটা কিন্তু আমাদের অ্যাকুয়াস এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করে, আমাদের সেলকে অ্যাকুয়াস এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করে। তো মেজরলি যেমন শুধুমাত্র ফসফোলিপিড দ্বারাই গঠিত কিন্তু হয় না, সেখানে আমরা কি কোলেস্টেরলও কিন্তু দেখতে পাবো স্বল্প পরিমাণে। ওকে, যদি আমরা আরও দেখি তাহলে সেখানে কি হচ্ছে লিপিডের ছাড়াও যে প্রোটিন অবস্থান করে সেই প্রোটিনের গল্পের দিকে যদি আসি, সেখানে কি হচ্ছে আমরা দেখতে পাবো হিউম্যান আরবিসতে কিন্তু প্রোটিন আর লিপিডের রেশিওটা কি থাকে 52%, আর এটা হচ্ছে 40%। প্রোটিন থাকে 52% আর লিপিড থাকে 40%। এই পার্সেন্টেজটা বা এই রেশিওটা কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না, প্রত্যেকটা সেলের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা আলাদা হয়ে থাকে। আচ্ছা, এই যে প্রোটিনগুলো অবস্থান করে সেই প্রোটিনগুলো জেনারেলি দুই প্রকারের হতে পারে, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো সেগুলো কি হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে বারিড অবস্থায় থাকে, সেটা পার্শিয়ালি বারিড হতে পারে বা কমপ্লিটলি বারিড অবস্থায় থাকতে পারে। আর যেটা পেরিফেরাল প্রোটিন সেটা কিন্তু সেল মেমব্রেনের বাইরের দিকে এটা অবস্থান করে, এটা কিন্তু সারফেসে অবস্থান করে। ওকে, তো এই হচ্ছে কি এখানকার স্ট্রাকচার আমরা দেখলাম প্রোটিনের গল্প। এই যে টোটাল স্ট্রাকচারটা আমরা ডিসক্রাইব করছিলাম এতক্ষণ পর্যন্ত কম্পোজিশনালি, সেটা হচ্ছে কি বিজ্ঞানী বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসনের দেওয়া 1972-তে ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি ফ্লুইডটা একটা লিকুইড পার্ট, অর্থাৎ ফ্লুইড পার্ট। এই যে ফ্লুইড মোজাইক, ফ্লুইডটা কি ফ্লুইড পার্টটাকে গঠন করছে, সেটা গঠন করছে লিপিড। কেন লিকুইড কিরকম হয়ে থাকে, কোয়াসি ফ্লুইড নেচারের হয়ে থাকে, যেটা কি হচ্ছে একটা ল্যাটারাল মুভমেন্ট আমরা দেখতে পাই। আর তার ল্যাটারাল মুভমেন্টেরটাকে আমরা নাম কি দিয়ে থাকি, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই লিপিড লেয়ারটা যেহেতু মুভমেন্ট করছে তার জন্য কি হচ্ছে প্রোটিন লেয়ারটাও কিন্তু তার সঙ্গে মুভমেন্ট দেখায়, আর যেটাই কিন্তু তার ফ্লুইডিটিকে মেজার করে থাকে। সে কতটা ফ্লুইডিটি মানে ফ্লুইড হয়ে থাকে সেটা কিন্তু মেজার করা হয় এই মুভমেন্টের দ্বারা। নেক্সট বলছে দেখ এই যে ফ্লুইড নেচারটা কার মেমব্রেনের ফ্লুইড নেচার, সেটা কিন্তু কিছু এক্সপ্লেনেশন করতে আমাদেরকে হেল্প করে বা কিছু ফাংশনের এক্সপ্লেনেশন আমাদেরকে হেল্প করে, যেমন কি সেল গ্রোথ, ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশনস, তারপরে সিক্রেশন, এন্ডোসাইটোসিস, সেল ডিভিশন, এই সমস্ত গুলোকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি এই ফ্লুইডিটি নেচারের জন্য।
নেক্সট বলা হচ্ছে যে সেলের ফাংশন, সেল মেমব্রেনের ফাংশন শুধু এইগুলোই নয় যে সেল গ্রোথে হেল্প করবে, ইন্টারসেলুলার জাংশন তৈরিতে হেল্প করবে, সিক্রেশনে হেল্প করবে, এন্ডোসাইটোসিস প্রক্রিয়া হেল্প করবে, সেল ডিভিশনে হেল্প করবে, এগুলোই শুধু নয়, তার সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনও আছে যেটা হচ্ছে কি ট্রান্সপোর্টে হেল্প করে থাকে। কিসের ট্রান্সপোর্ট? মলিকিউলার ট্রান্সপোর্ট বা আয়নিক ট্রান্সপোর্টে। কি হয় না, এটা বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে বা একটা সেল থেকে অন্য সেলে কিন্তু কি হচ্ছে ট্রান্সপোর্ট করতে আমাদেরকে হেল্প করে থাকে বিভিন্ন মলিকিউলস বা আয়নের। এবং সেখানে কি হচ্ছে ট্রান্সপোর্ট কিন্তু দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ ট্রান্সপোর্ট কাকে বলবো? যেখানে কি হচ্ছে ট্রান্সপোর্টের জন্য কোনো রকম এনার্জির প্রয়োজন নেই, যেটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালং, অর্থাৎ কি হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে সম্পন্ন হবে, সেটাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যেখানে কি হচ্ছে আমার লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে কোনো অ্যাটমকে বা কোনো মলিকিউলকে বা কোনো আয়নকে নিয়ে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমার কিন্তু এনার্জির অবশ্যই প্রয়োজন হবে। আর যার কারণে কি হচ্ছে এই ধরনের ট্রান্সপোর্টকে আমরা কি বলছি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট সেটা কিন্তু তিন রকমের হতে পারে। কি কি? ডিফিউশন, সিম্পল ডিফিউশন বলা হয় যেটাকে, আর কি অসমোসিস, আর এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। যেটা ডিফিউশন, সিম্পল ডিফিউশন, সেটা কার মধ্যে দেখা যায় না নিউট্রাল সলিউটসগুলোর ক্ষেত্রে, যেটা কি হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালং এক সাইড থেকে অন্য সাইডে চলে যেতে পারে। অসমোসিস কার ক্ষেত্রে দেখতে পাবো? ওয়াটার মলিকিউলসের ক্ষেত্রে। ওয়াটার মলিকিউলসের ক্ষেত্রে যখন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, ওয়াটারের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, তখন সেখানে কি হচ্ছে অসমোসিস প্রক্রিয়া বলা হয় এটাকে। আর কিছু পোলার মলিকিউলস আছে যারা কিন্তু লিপিড লেয়ারের মধ্যে দিয়ে পাস হতে পারে না, কারণ লিপিডের কিন্তু টেল পার্ট যেটা আছে সেটা হাইড্রোকার্বন পার্ট, যেটা নন পোলার হয়ে থাকে, সেটা কিন্তু তাকে যেতে বাধা দেয়। তো তখন কি হচ্ছে সেখানে কিছু চ্যানেল প্রোটিন বা কিছু ক্যারিয়ার প্রোটিনের হেল্প আমাদেরকে নিতে হয়, ফ্যাসিলিটেট করতে আমাদেরকে হেল্প করে। তো সেই ফ্যাসিলিটেটেড করছে বলেই তাকে কিন্তু বলছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে পোলার মলিকিউলসগুলো ট্রান্সপোর্ট হবে কিসের সাহায্যে? ফ্যাসিলিটেটেড ডিফিউশনের সাহায্যে। এই হচ্ছে এখানকার টোটাল গল্প। সেল ওয়ালের গল্প যদি আমরা দেখি, তাহলে সেল ওয়ালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্লান্ট আর ফাঞ্জাইয়ের ক্ষেত্রে দেখা যায় যেখানে প্লান্ট সেল ওয়ালের মেজর কম্পোনেন্ট কি? সেলুলোজ। আর অ্যানিমেল ফাঞ্জাই সেল ওয়ালের মেজর কম্পোনেন্ট কি? কাইটিন। যেখানে আমরা প্লান্ট সেলকে যদি দেখি, প্লান্ট সেল ওয়ালের তিনটে লেয়ার থাকে, একটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, একটা সেকেন্ডারি সেল ওয়াল, আর একটা হচ্ছে মিডিল ল্যামেলা। যেখানে সব থেকে বাইরে থেকে মিডিল ল্যামেলা কি হচ্ছে দুটো সেলের মাঝখানে অবস্থান করে, যেটা দুটো সেলকে গ্লুর মতো হোল্ড করে রাখে, গ্লুর মতো আটকে রাখে, যেটা কি হচ্ছে জেনারেলি ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত হয়। এছাড়া আমরা ম্যাগনেসিয়াম পেকটেটও এখানে দেখতে পেতে পারি। এই মিডিল ল্যামেলা কি হচ্ছে এর ভিতরে যেটা অবস্থান করে সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। এই প্রাইমারি সেল ওয়াল কিন্তু জেনারেলি কি হচ্ছে ক্যাপেবল অফ গ্রোথ, অর্থাৎ বৃদ্ধিতে সহায়তা করে। এটা ইয়ং প্লান্ট সেলের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ কি যেটাকে আমরা মেরিস্টেমেটিক টিস্যু বলে থাকি তার ক্ষেত্রে দেখা যায়। আর যেটা কি হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, সেটা কি হচ্ছে সেলটা যখন ম্যাচিওর হতে শুরু করে তখন তার মধ্যে কি হচ্ছে সেখানে সেকেন্ডারি সেল ওয়াল কিন্তু ধীরে ধীরে উৎপন্ন হতে থাকে, এবং সেটা কি হচ্ছে প্রাইমারি সেল ওয়ালের ভিতর দিকে উৎপন্ন হয়। ওকে, নেক্সট গল্প যদি দেখি, তাহলে সেখানে কি হচ্ছে বিভিন্ন রকমের যে প্লান্ট সেলগুলো আছে, সেই প্লান্ট সেলগুলোর ক্ষেত্রে, কারণ আমরা কি জানি প্লান্টের ক্লাসিফিকেশনে আমরা কি দেখতে পাই? অ্যালগি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস আর জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তো এখানে কি হচ্ছে অ্যালগি সেলের ক্ষেত্রে যদি দেখি, সেখানে অ্যালগি সেলের সেল ওয়ালটা কিন্তু সেলুলোজ, গ্যালাক্ট্যান্স, ম্যানান্স অ্যান্ড মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত হয়। কিন্তু অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রে যদি দেখি, সেখানে কিন্তু সেলুলোজের পাশাপাশি গ্যালাক্ট্যান বা ম্যানান বা ক্যালসিয়াম কার্বনেটকে আমরা দেখতে পাবো না, বরং সেখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, প্রোটিন আর পেকটিনকে দেখতে পাবো। ওকে, এই হচ্ছে এখানকার টোটাল গল্প। নেক্সট ডে আমরা ডিসকাস করব এন্ডোমেমব্রেন সিস্টেম। তো তার আগে ততক্ষণ পর্যন্ত সবাই পড়াশোনা করতে থাকবে, ভালো করে পড়াশোনা করবে, রিভিশন অবশ্যই করবে। বাই।